রপ্তানি পতন এবং আসন্ন যে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ এই সমস্ত চ্যালেঞ্জ রয়েছে। তাছাড়াও আন্তর্জাতিকভাবে আমরা দেখছি যে মধ্যপ্রাচ্যের সংকট, যুদ্ধ ইত্যাদি প্রেক্ষিতে এই আমাদের অর্থনীতি এটার মুখোমুখি হবে। তাই যে 2027 অর্থবছরের বাজেটে যে সমস্ত স্বল্পমেয়াদী লক্ষ্যভিত্তিক পদক্ষেপ নেওয়া হবে এটার মাধ্যমে এই সমস্যাগুলি মোকাবেলা একদিকে করতে হবে, তার পাশাপাশি মধ্যমেয়াদী সংস্কার কার্যক্রমের ভিত্তিটা শক্ত করতে হবে যাতে কিনা অর্থনীতির স্থিতিশীলতা এবং কাঠামোগত সক্ষমতা বাড়ে। আমরা একই সঙ্গে দেখব যে বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহারে যে ঘোষিত কতগুলো প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতিগুলোরও বাস্তবায়ন শুরু করবে। তারা অনেকগুলো ইতিমধ্যেই ঘোষণা করেছেন। তো এই প্রেক্ষিতে সিপিডি প্রতি বছরের মতো বহু বছর থেকেই এই বাজেটের আগে তার নিজস্ব কিছু সুপারিশমালা এবং রাজস্ব পদক্ষেপ উপস্থাপন করে থাকে। সেই ধারাবাহিকতায় আজকে আমরা সেই রকমই কিছু সুপারিশমালা তুলে ধরব। প্রথমেই আমরা যদি দেখি যে সামষ্টিক অর্থনীতির প্রধান প্রধান সূচক সেগুলো সংক্ষিপ্তভাবে যদি দেখি তো সেখানে দেখব যে মূল বিষয়টা হচ্ছে বাজেটের রাজস্ব আদায়। কারণ বাজেটের যে সমস্ত কর্মসূচি পরিপালন করতে হয় সেটার জন্য পর্যাপ্ত পরিমাণে রাজস্ব দরকার হয়। রাজস্ব আদায়ে আমরা দেখি যে এখানে ঘাটতি দেখা যাচ্ছে উল্লেখযোগ্য পরিমাণে। জাতীয় রাজস্ব বোর্ডের যে করের প্রবৃদ্ধি 2026 অর্থবছর চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি সময় পর্যন্ত মাত্র এখানে 12.9% আপনারা দেখতে পাচ্ছেন। এবং অন্যদিকে যদি আমরা কর আদায়ের বার্ষিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা দেখি সেটা করা হয়েছিল 34.5% এই 26 অর্থ বছরের জন্য। অর্থাৎ এখানে আমাদের যে বাকি সময়ে যে নির্ধারিত লক্ষ্যমাত্রাটা করার জন্য 2026 অর্থ বছরের বাকি সময়ে ফেব্রুয়ারি থেকে জুন সময়ের মধ্যে কর আদায় বৃদ্ধি করতে হবে প্রায় 59.4% হারে, যেটা কিনা একটা অসম্ভব ব্যাপার। এবং বর্তমান এই আদায়ের ধারাটা যদি আমরা বিবেচনা করি তাহলে এই লক্ষ্যমাত্রাটা অত্যন্ত কঠিন। আসলে 2026 অর্থ বছরের জুলাই জানুয়ারি সময়কালে প্রায় 60,000 কোটি টাকার রাজস্ব ঘাটতি দেখা গেছে। এই সময়ে সামনের দিনগুলোতে এই ঘাটতিটা কিভাবে পূরণ হবে কতখানি সেটা কিন্তু খুবই একটা চ্যালেঞ্জিং বিষয়। আর অন্যদিকে খরচের বিষয়টা, বাজেটের রাজস্ব আদায় রাজস্ব দিয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মসূচি নেওয়া হয়ে থাকে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে আমরা দেখছি যে একটা ধীর গতি এবং এখানে সরকারের একটা সংযত ব্যয়ের প্রবণতা দেখা গেছে। 2026 অর্থ বছরের জুলাই থেকে জানুয়ারি সময়ে এডিপির বাস্তবায়নের হার ছিল মাত্র 20.3%। এটা গত 15 বছরের মধ্যে সবচাইতে কম। এবং তুলনামূলকভাবে যদি আমরা 2025 অর্থ বছরে একই সময়ে দেখি তাহলে এই হারটা ছিল 20.8%, সামান্য একটু উপরে। এই যে এডিপি বাস্তবায়নের ধীর গতি এটার কয়েকটা কারণ আছে, যেমন দুর্বল প্রকল্প ব্যবস্থাপনা, প্রাতিষ্ঠানিক অদক্ষতা, অতিরিক্ত মূলধন নির্ভর উন্নয়ন প্রকল্প, এগুলো সীমিত করার জন্য সরকারের একটা সচেতন উদ্যোগ। আরেকটা বিষয় হচ্ছে যে বাজেট ঘাটতি অর্থায়নে আমরা দেখছি যে কোথা থেকে অর্থ আসছে। যেহেতু রাজস্ব আদায় কম সেখানে ব্যাংকের উপর নির্ভরশীলতাটা অনেক বেড়েছে। 2026 অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর সময়ে বাজেট ঘাটতি অর্থায়নের জন্য সরকার প্রধানত ব্যাংক ঋণের উপরে নির্ভর করেছে এবং এই সময় ব্যাংক থেকে 59,655 কোটি টাকার ঋণ নিয়েছে সরকার। এবং গত 25 অর্থ বছরে একই সময় আসলে সরকার ব্যাংকগুলোকে উল্টো 10,000 কোটি টাকা ফেরত দিয়েছিল যে ঋণটা দিয়েছিল। আবার একই সময় এই দেখতে পাচ্ছি আমরা ব্যাংক বহির্ভূত খাত থেকে ঋণ, বৈদেশিক ঋণ এগুলো কিন্তু উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তো এই ব্যাংক ব্যবস্থা থেকে এই যে একটা ঋণ গ্রহণের প্রবণতা এটা কিন্তু একটা ঝুঁকি সৃষ্টি করে এবং তাছাড়া এটা বেসরকারি খাতের বিনিয়োগকেও কিন্তু সংকুচিত করতে পারে। কারণ যদি ব্যাংকের তহবিলের একটা বড় অংশ সরকার নিয়ে যায় তখন তারল্য সংকট দেখা দিতে পারে। অন্যদিকে আমরা যদি দেখি যে মূল্যস্ফীতির চাপ সেটা তো ক্রমান্বয়ে চলছেই। এটা 2026 অর্থ বছরের প্রথম 8 মাসে
9%-এর নিচে, আর কিন্তু 8%-এর উপরে জানুয়ারি মাসে 8.6% ছিল। এবং এখানে আমরা গ্রামীণ এবং শহর উভয় অঞ্চলে খাদ্যের বাইরে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি অনেক সময় দেখা গেছে খাদ্য মূল্যস্ফীতির তুলনায় বেশি ছিল। এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে মধ্যপ্রাচ্যে যে চলমান সংঘাত, এর ফলে যে জ্বালানি সরবরাহে একটা বিঘ্ন ঘটছে, এবং এটা যদি বিঘ্ন ঘটতে থাকে তাহলে মূল্যস্ফীতির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হবে, কারণ আমরা জ্বালানি আমদানি করে থাকি। এবং সরকার এই বাংলাদেশ ব্যাংক তাদের মুদ্রানীতির 2026 অর্থ বছরের প্রথম 6 মাসের জন্য তারা 6 মাসে যে মুদ্রার নীতি দিয়েছে, সেই তাদের মুদ্রানীতির মধ্যে মূল্যস্ফীতি 7% লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। কিন্তু বর্তমান পরিস্থিতি এখন জানুয়ারি মাসে 8.6% ছিল। এই পরিস্থিতিটা বজায় থাকলে আসলে এই 7% অর্জন করাটা কঠিন হবে। তারপরে আমরা যদি দেখি যে মূল্যস্ফীতির কয়েকটা মনিটারি সেক্টর, মুদ্রা খাতের কয়েকটা যদি সূচকের দিকে তাকাই, তাহলে দেখি যে এখানে গত 7 মাসে মুদ্রা সরবরাহ সংক্রান্ত বিভিন্ন সূচক, যেমন নেট বৈদেশিক সম্পদ, সেটা বৃদ্ধি পেয়েছে 31.7%। এটা মূলত রেমিটেন্স বৃদ্ধি পাওয়া এবং বৈদেশিক মুদ্রার ব্যবস্থাপনার যে উন্নতি হয়েছে সেটার ফল। আবার নেট অভ্যন্তরীণ সম্পদ, সেটা বৃদ্ধি পেয়েছে 6.9%, যেটা কিনা লক্ষ্যমাত্রা ছিল 9.7%, এটার নিচে। এবং এটা থেকে বোঝা যায়, প্রতীয়মান হয় যে মুদ্রানীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে একটা সতর্কমূলক অবস্থান নেওয়া হয়েছে। এবং বেসরকারি খাতে ঋণ প্রবাহ, এটা একটা চিন্তার বিষয়। দেশীয় ঋণ প্রবৃদ্ধি, ডোমেস্টিক ঋণ ক্ষেত্রে এটার প্রবৃদ্ধি ছিল 10.5%, কিন্তু বেসরকারি খাতে ঋণ প্রবাহ কিন্তু মাত্র 6.1%, যেটা কিনা ঐতিহাসিকভাবেই অনেক কম। অন্যদিকে আবার সরকারের ঋণ নেওয়া বেড়েছে, সরকারের ঋণ খুব দ্রুত বৃদ্ধি পেয়েছে 26.2%। অর্থাৎ এটা একটু আগে আমরা দেখেছি যে বাজেটের ঘাটতি পূরণের জন্য সরকার ব্যাংক খাত থেকে ঋণ নিচ্ছে, তারই আরেকটা সূচক এখানে। বৈদেশিক খাতের ক্ষেত্রে যদি দেখি, এক্সটার্নাল সেক্টর, সেখানে আমরা একটা মিশ্র চিত্র দেখতে পাই। এবং জুলাই ফেব্রুয়ারি সময়ে এই অর্থ বছরের রপ্তানি আয় 3.2% হারে কমেছে, একটা নিম্নমুখী প্রবণতা। অন্যদিকে আমদানি ব্যয়, এটার প্রবৃদ্ধি 3.9%। এবং রেমিটেন্সের ক্ষেত্রে একটা ভালো ইতিবাচক ধারা ছিল। এবং তাছাড়া যারা বাইরে গেছে, শ্রম অভিবাসন, সেখানেও কিন্তু একটা ইতিবাচক প্রবণতা দেখা গেছে। জুলাই জানুয়ারি সময়ে বিদেশগামী শ্রমিকের সংখ্যা 17.2% বৃদ্ধি পেয়েছে। এবং রেমিটেন্সের এই বৃদ্ধির ফলে আমরা দেখতে পাচ্ছি যে ব্যালেন্স অফ পেমেন্ট, সেখানে কিন্তু প্রায় $1.9 বিলিয়ন উন্নতি দেখা যাচ্ছে। তাছাড়া ফেব্রুয়ারি মাস পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে $30.4 বিলিয়ন। অর্থাৎ, এবং অন্যদিকে আরেকটা দেখছি যে গত অর্থ বছরের তুলনায় এখন এই অর্থ বছরেও টাকার বিপরীতে ডলারের যে মূল্যমান, সেটা প্রায় স্থিতিশীল ছিল খুবই। অন্যদিকে যদি অর্থনৈতিক প্রবৃদ্ধিটা দেখি, সেখানে আমরা দেখছি যে 2026 অর্থ বছরের প্রথম প্রান্তিকে, অর্থাৎ জুলাই সেপ্টেম্বরের জিডিপির প্রবৃদ্ধি ছিল 4.5%। কিন্তু এটা আগের বছরের একই সময়ের তুলনায় কিন্তু বেশি, কারণ 2025 অর্থ বছরে 2.6% ছিল। আর 2026 অর্থ বছরের বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা প্রথমে দেওয়া হয়েছিল 5.5%, পরবর্তীতে এটা 5%-এ নামিয়ে আনা হয়। এখন এই যে 5%, সেটাও কিন্তু এখন বর্তমান যে অর্থনৈতিক পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি দেশের ভিতরে বাইরে সব মিলিয়ে, এটাও অর্জন হবে কিনা সেটা নিয়েও উদ্বেগ রয়েছে। এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিটা বজায় রাখতে হলে যেটা দরকার, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে, বিনিয়োগ পরিবেশ উন্নত করতে হবে, রপ্তানি বাড়ানো, এবং তাছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ। আমরা পরবর্তী বিষয়ের দিকে যদি তাকাই, যে 2027 অর্থ বছরের জন্য রাজস্ব কাঠামোটার ক্ষেত্রে কি কি বিষয় বিবেচনায় রাখতে হবে। বিবেচনার মধ্যে মূল প্রেক্ষাপটটা আমরা জানি, এটা শুরুতেই বলেছি যে বিভিন্ন ধরনের চাপের মুখে রয়েছে। সেই জন্যই 2027-এর বাজেটটা
বাস্তবসম্মত, ভারসাম্যমূলক এবং টেকসই রাজস্ব কাঠামো এরকম একটা কাঠামোটা তৈরি করতে হবে, যাতে কিনা বাজেটের লক্ষ্যমাত্রাগুলি বাস্তবসম্মত হয় এবং আমাদের যা আয় হবে, আয় হওয়ার সম্ভাবনা, সেটার প্রেক্ষিতে কিন্তু সেটা নির্ধারণ, লক্ষ্যমাত্রাগুলি যাতে নির্ধারণ হয়, যাতে কিনা বাজেটটা বাস্তবসম্মত হয়। এবং কারণ আমরা দেখেছি যে 2026 বর্তমানে যে চলমান যে অর্থবছর, সেখানে বাজেটে অনেক ধরনের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা ছিল, কিন্তু বাস্তব পরিস্থিতির সাথে সেই লক্ষ্যমাত্রাগুলোর কোনো মিল পাওয়া যাচ্ছে না, যার ফলে আমরা দেখছি যে এই অর্থবছরের শেষের দিকে এসে অনেকগুলো লক্ষ্যমাত্রায় কিন্তু অর্জন করা কঠিন হয়ে পড়েছে। যেমন একটা উদাহরণ দেওয়া যায় যে রাজস্ব প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা, সেটা ধরা হয়েছিল 8.9% 26 অর্থ বছরে, কিন্তু প্রকৃত রাজস্ব আদায় বিবেচনায় যখন এই লক্ষ্যমাত্রাটা দেওয়া হয়, তখন আগের বছরের বাজেটের তুলনায় পরের বছরের বাজেটে কতখানি বাড়ানো হবে সেইটা, কিন্তু আসলে পরবর্তীতে অ্যাকচুয়াল যে হয়, আদায় হয়, প্রকৃত আদায়টা তো লক্ষ্যমাত্রার চাইতে অনেক কম। সেই প্রকৃত আদায়ের তুলনায় পরবর্তী অর্থ বছরের যে অ্যাকচুয়াল, পরবর্তী বছরের জন্য যে বাজেটারি লক্ষ্যমাত্রা থাকে, সেটার পার্থক্য দেখলে কিন্তু অনেকখানি লক্ষ্যমাত্রাটার মানে ফারাকটা অনেক বেশি এবং প্রকৃত আদায় বিবেচনায় প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা আসলে 29.3%। তো সেই জন্যই আমরা বলছি যে এটা বাস্তব ভিত্তিক এবং তথ্য নির্ভর হওয়া দরকার। অভ্যন্তরীণ সম্পদ আহরণ বৃদ্ধি, এইটা আমরা শুরুতে দেখিয়েছি যে আসলে রাজস্ব আদায়ে আমাদের কেমন একটা দুর্বল অবস্থা আমরা দেখছি অনেক দিন থেকেই, এবং বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে কিন্তু এই কর জিডিপি অনুপাত তারা 2035 সালের মধ্যে 15% উন্নীত করবে, এরকম একটা লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, কিন্তু বর্তমানে অর্থাৎ 2025 অর্থ বছরে কিন্তু কর জিডিপি অনুপাত হয়েছে 6.8%। সুতরাং ওই 15% যেতে হলে একটা শক্তিশালী এবং কার্যকর প্রশাসনিক সংস্কার এবং বাস্তবায়ন এবং দীর্ঘমেয়াদী একটা সংস্কার কর্মপরিকল্পনা, সর্বোপরি একটা রাজনৈতিক অঙ্গীকার থাকতে হবে। কর ব্যবস্থাপনা শক্তিশালীকরণের ব্যাপারে আমরা অনেকগুলো সুপারিশ এখানে দিয়েছি, যেগুলোর মধ্যে অনেকগুলোই কিন্তু মধ্যমেয়াদী কৌশল এবং জাতীয় রাজস্ব বোর্ডকে বিশেষ করে কর প্রণোদনার বিষয়ে সতর্ক থাকতে হবে। কর বিরোধ নিষ্পত্তির জন্য যেটা অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন এডিআর ব্যবস্থা, এটাকে সক্রিয় করতে হবে। এবং আরেকটা হচ্ছে যে এইটা যদি আমরা করতে পারি, যেটা একটা এই যে কর বিভিন্ন ধরনের প্রণোদনা দেওয়া হয় এবং এডিআর কে সক্রিয় করলে আমাদের রাজস্ব আহরণ বৃদ্ধি পাবে, প্রশাসনিক জটিলতাও অনেকখানি কমবে এবং সরকারি ব্যয়ের ক্ষেত্রে অন্যদিকে আগামী অর্থ বছরে যেটা গুরুত্ব দেওয়া প্রয়োজন, সেখানে হচ্ছে যে খাদ্য উৎপাদন বৃদ্ধি, সামাজিক সুরক্ষা কর্মসূচি বৃদ্ধি, কৃষিখাতে ভর্তুকি, জ্বালানি এবং বিদ্যুৎ খাতের উপরে যথেষ্ট মনোযোগ দেওয়া, স্বাস্থ্য এবং শিক্ষা খাত এগুলোতেও বরাদ্দ দিতে হবে এবং তাছাড়া বিশেষ করে নিম্ন এবং সীমিত আয়ের জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে হবে। আরেকটা হচ্ছে যে এডিপির বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়নের ক্ষেত্রে এইটাকে পুনর্মূল্যায়ন করতে হবে, অপ্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প বাদ দিতে হবে এবং রাজনৈতিক বিবেচনা প্রসূত যে সমস্ত প্রকল্প নির্বাচন করা হয় সেটা পরিহার করতে হবে এবং অবকাঠামো কেন্দ্রিক অবকাঠামো বিষয়ে যে সমস্ত এডিপি আছে এগুলোকে পুনর্বিবেচনা করতে হবে এবং অগ্রাধিকার দিতে হবে আমাদের সেইখানে যেগুলোতে মানব সম্পদ উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়নের সুযোগ রয়েছে। আর উন্নয়ন প্রকল্পে যেগুলো যদি আমরা প্রায়োরিটি নির্ধারণ করতে চাই, অগ্রাধিকার নির্ধারণ করতে চাই, তাহলে সেটার অগ্রাধিকারটা এরকম হবে যে 85% বা তার বেশি বাস্তবায়ন হয়েছে এরকম প্রকল্পগুলো দ্রুত সম্পূর্ণ করা, 10% কম বাস্তবায়ন হওয়া প্রকল্পের অগ্রাধিকারগুলো কমানো এবং 30% কম বাস্তবায়ন হওয়া ক্যারি ওভার প্রজেক্ট বছরের পর বছর যেগুলো চলে আসছে সেগুলো কিন্তু পুনর্মূল্যায়ন করতে হবে এবং সর্বোপরি একটা ব্যয়ের থেকে কি ধরনের সুবিধা পাওয়া যায়, প্রতিটা ব্যয়ের বিপরীতে কি রিটার্ন, সেটার বিশ্লেষণ, সংসদীয় তদারকি, স্বচ্ছ নিরীক্ষা এগুলো বাধ্যতামূলক করা প্রয়োজন। আরেকটা বিষয় বাজেট ঘাটতি, কারণ আমরা আমাদের বাজেট সবসময় ঘাটতি বাজেট হয়ে থাকে এবং বাজেট ঘাটতি অর্থায়নের ভারসাম্যটা কিরকম হবে।
2027 অর্থ বছরের সম্ভাব্য চ্যালেঞ্জগুলো আমরা দেখছি এবং মনে করছি যে চ্যালেঞ্জ হতে পারে বৈদেশিক ঋণ প্রাপ্তিতে একটা অনিশ্চয়তা এবং জাতীয় সঞ্চয়পত্র বিক্রি কম হতে পারে, ব্যাংক ঋণের উপর নির্ভরতা সরকারের বাড়তে পারে এবং এর ফলে আগেই বলেছি যে বেসরকারি খাতের বিনিয়োগটা কমে যেতে পারে, ক্রাউডিং আউট ইফেক্ট হতে পারে। ঋণ ব্যবস্থাপনা একটা সতর্ক থাকতে হবে, কারণ জুন 2024 থেকে সেপ্টেম্বর 2025 সময়ে মোট ঋণ বৃদ্ধি পেয়েছে 2.6 লক্ষ কোটি টাকা এবং টাকার অবমূল্যায়ন হওয়ার কারণে কিন্তু বৈদেশিক ঋণের বোঝাটা আরো বেড়েছে। সুতরাং বাজেট ঘাটতি অর্থায়নে দেশীয় এবং বৈদেশিক ঋণ গ্রহণে সতর্ক এবং ভারসাম্যমূলক নীতি প্রয়োজন। তারপরে আমরা কয়েকটা খাত ভিত্তিক রাজস্ব নীতি সুপারিশমালার মধ্যে চলে যাচ্ছি। প্রথমেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কি পদক্ষেপ। মূল্যস্ফীতির ব্যাপারে শুরুতে আমি বলেছি যে মূল্যস্ফীতি হার কতখানি এবং কি লক্ষ্যমাত্রা ছিল সেগুলোতে আর যাব না, কিন্তু আমরা দেখেছি যে মূল্যস্ফীতি চাপটা কমানোর জন্য বাংলাদেশ ব্যাংক সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করেছে এবং অক্টোবর 2024 সাল থেকে নীতি সুধার পলিসি রেট এটা 10% রাখা হয়েছে, কিন্তু তারপরেও আমরা দেখছি যে মূল্যস্ফীতি এখনো উচ্চ রয়েছে। এটা কমেছে কিন্তু কমার হারটা খুব ধীর গতিতে চলছে এবং আমরা সবসময় আলোচনা করেছি যে শুধুমাত্র মুদ্রানীতি দিয়ে আমাদের দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব না। এখানে রাজস্ব নীতি এবং তাছাড়া বাজারের ব্যবস্থাপনা, এখানে বাণিজ্য নীতিও কিছু কিছু ক্ষেত্রে ট্যারিফ শুল্ক নীতি ইত্যাদিও গুরুত্বপূর্ণ। এগুলোর সাথে সমন্বয়ের প্রেক্ষিতে মূল্যনীতিটা করতে হবে যাতে কিনা মূল্যস্ফীতির হার কমানো যায় এবং মূল্যস্ফীতির যে প্রকৃতি আমরা এখন দেখতে পাচ্ছি সেটা আসলে ডিমান্ড ড্রিভেন না, মূলত আসলে সাপ্লাই ড্রিভেন, অর্থাৎ বাজারে প্রচুর পরিমাণে আসলে পণ্য প্রয়োজন। জ্বালানি, একদিকে আমরা দেখছি যে জ্বালানি এবং খাদ্যদ্রব্যের আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি পেয়েছে, সরবরাহ ব্যবস্থার সীমাবদ্ধতা, আমদানি ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং বাজার ব্যবস্থাপনার দুর্বলতা। সুতরাং এখানে সাপ্লাই সাইড নির্ভর সরবরাহমুখী একটা নীতি গ্রহণ করে আমাদেরকে এগোতে হবে মুদ্রানীতি, সংকোচনমূলক মুদ্রানীতির পাশাপাশি। এখানে সামনে দিনগুলোতে আমরা একটু আগে বললাম যে যেহেতু মধ্যপ্রাচ্যের যে উত্তেজনার কারণে বিশ্ব জ্বালানি বাজারে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং আমরা জানি যে মধ্যপ্রাচ্য বিশ্ব জ্বালানি সরবরাহের একটা প্রধান কেন্দ্র। হরমুজ প্রণালী দিয়ে প্রায় 20% বৈশ্বিক তেল পরিবহন হয়। তো এইরকম আরো যদি উত্তেজনা বাড়তে থাকে এবং চলমান থাকে তাহলে তো তেল এবং গ্যাসের দাম বাড়বে, জাহাজ চলাচলে বিঘ্ন ঘটতে পারে। বাংলাদেশের জন্য সম্ভাব্য ঝুঁকি, বাংলাদেশ যেহেতু জ্বালানি আমদানির উপর নির্ভরশীল এবং আমদানির উৎস সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান ইত্যাদি দেশ, যার ফলে এখানে আমদানি ব্যয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, আশঙ্কা রয়েছে। বৈদেশিক মুদ্রার উপর চাপ বাড়তে পারে এবং অভ্যন্তরীণ মূল্যস্ফীতিও বৃদ্ধি পেতে পারে, যার ফলে এটা সামগ্রিকভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধির উপরে নেতিবাচক প্রভাব পড়তে পারে। আমরা এখানে বেশ কিছু সুপারিশমালাগুলি দিয়েছি বিভিন্ন পিলারের অধীনে। আমি সবগুলো না পড়ে আমি ব্রড যে মোটা দাগে যে সুপারিশমালাগুলি আমরা দিয়েছি সেগুলো উল্লেখ করছি। সেখানে রাজস্ব শৃঙ্খলা এবং সরকারি ব্যয়ে সতর্ক অবস্থান করতে হবে, বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া এই ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে এবং সীমিত করতে হবে ঋণ নেওয়াটা। উৎপাদনমুখী খাতে বিনিয়োগ নিতে হবে, বৃদ্ধি করতে হবে, অপ্রয়োজনীয় সরকারি ব্যয় কমাতে হবে এবং প্রয়োজনীয় পণ্যের সরকারি ক্রয় এটা বৃদ্ধি করতে হবে, বাড়াতে হবে, যাতে কিনা পর্যাপ্ত পরিমাণে মজুদ থাকে এবং যাতে কিনা আমরা এই সরবরাহের মধ্যে কোনো বিঘ্ন ঘটে না এবং মূল্যস্ফীতি সেটা কমাতে সহায়তা করবে। তারপরে বাকি যে সমস্ত সুপারিশমালা আমরা বলেছি সেগুলোর মধ্যে রয়েছে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য একটা সহায়তা, সামাজিক সুরক্ষা কর্মসূচি শক্তিশালীকরণ, কৃষি এবং খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে বিশেষ পদক্ষেপ নেওয়া, যেমন কৃষিতে ভর্তুকিযুক্ত ঋণ বৃদ্ধি এবং জলবায়ু সহনশীল ফসল চাষে সহায়তা, কোল্ড স্টোরেজ সুবিধা সম্প্রসারণ করা, খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে হবে, সৌরচালিত সেচ ব্যবস্থায় বিনিয়োগ করা এবং সর্বোপরি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বাজার ব্যবস্থাপনা শক্তিশালীকরণ এবং সেটার কার্যকারিতা বৃদ্ধি করা।
আমরা যদি এখন দেখি বৈদেশিক খাতের পরিবর্তন, এটার ক্ষেত্রে আমরা কি ধরনের সুপারিশ দিয়েছি, এখানেও খুবই গুরুত্বপূর্ণ যে বৈশ্বিক এবং আঞ্চলিক অর্থনৈতিক প্রেক্ষাপটটা কি, সেই প্রেক্ষিতেই কিন্তু আমাদের অর্থনৈতিক রাজস্ব নীতি, বাজেট ব্যবস্থাপনা এগুলো কিন্তু প্রভাবিত হয় সরাসরিভাবে। এখানে তিনটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি যে বাংলাদেশ জাপানের সাথে কিছুদিন আগে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বা ইপিএ করেছে। বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে রেসিপ্রোকাল ট্রেডের উপরে একটা চুক্তি, বাংলাদেশ ইউএস এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড এআরটি করেছে। এবং তৃতীয়ত হচ্ছে বাংলাদেশ এই নভেম্বর মাসে এলডিসি থেকে উত্তরণের কথা রয়েছে, সম্ভাবনা রয়েছে। এবং চলমান যুদ্ধ এবং বৈশ্বিক বাজারের অস্থিরতার প্রেক্ষিতে কিন্তু আমাদের এই শুল্ক এবং বাণিজ্য কর এবং সম্ভাব্য রাজস্ব আহরণ এগুলোর অবস্থান নির্ধারণ করতে হবে। আমরা যদি খুব সংক্ষেপে বাংলাদেশ যুক্তরাষ্ট্র এআরটি এবং 2027 অর্থ বছরের বাজেটের দিকে তাকাই, সেখানে কি ধরনের প্রভাব ফেলতে পারে। এখানে যে ট্যারিফ উদারীকরণের, শুল্ক উদারীকরণের কথা বলা হয়েছে, যে শুল্ক উদারীকরণ অর্থাৎ শুল্কমুক্ত প্রবেশাধিকার, যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত অধিকাংশ পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়া হবে। আপনারা জানেন যে প্রায় 4,500 পণ্যে তাৎক্ষণিকভাবে এবং পরবর্তীতে 2,210টি পণ্যে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে শুল্কগুলি প্রত্যাহার করতে হবে। 2025 সালে যুক্তরাষ্ট্র থেকে আমদানির উপর শুল্ক বাবদ রাজস্ব ছিল বাংলাদেশের $108.3 মিলিয়ন কিংবা 1,327 কোটি টাকা। সুতরাং আমদানি কাঠামো যদি পরিবর্তন হয়, শুল্ক উদারীকরণ হলে এই পরিমাণ রাজস্ব হারানোর ঝুঁকি রয়েছে। এবং তাছাড়া ডাব্লিউটিও সংক্রান্ত বিভিন্ন সম্ভাব্য ঝুঁকি রয়েছে। সেটা হচ্ছে যে ঝুঁকিটা হচ্ছে যে এই যে চুক্তিটা হয়েছে, এটা যুক্তরাষ্ট্রকে একতরফাভাবে শুল্কমুক্ত বাজার সুবিধা দেওয়া হয়েছে, এবং যেটা কিনা ডাব্লিউটিও এর একটা ক্লজ আছে যে মোস্ট ফেভার্ড নেশন, এই নীতির যে একটা দেশকে যে সুবিধাটা দেওয়া হবে, সকল দেশকে, ডাব্লিউটিও সদস্যভুক্ত সকল দেশকে সেই সুবিধাটা দিতে হবে। এটা হচ্ছে মোস্ট ফেভার্ড নেশন বা এমএফএন নীতি। কিন্তু যেহেতু যুক্তরাষ্ট্রকে দেওয়া হয়েছে এককভাবে, এই এমএফএন নীতির সাথে অসামঞ্জস্যপূর্ণ হতে পারে এবং তার ফলে বাংলাদেশকে ডাব্লিউটিও ডিসপিউট সেটেলমেন্ট বডিতে আইনি চ্যালেঞ্জের সম্মুখীন বাংলাদেশকে যেতে হতে পারে। আরেকটা হচ্ছে, আপনারা জানেন যে সরকারি ক্রয় এবং ব্যয়ের সম্ভাব্য প্রভাব, যে বাংলাদেশ যে যুক্তরাষ্ট্র থেকে নির্দিষ্ট কিছু পণ্য ক্রয়ের যে বাধ্যবাধকতা রয়েছে এই চুক্তির মধ্যে, সেই ক্রয়গুলো যদি করে তাহলে কিন্তু অনেক সরকারি ব্যয় বৃদ্ধি পাবে, সেগুলোর নীতিতে পরিবর্তন প্রয়োজন করতে হতে পারে। এবং সেই জন্যই এই চুক্তির রাজস্ব এবং বাজেট বিষয়ক যে প্রভাব পড়বে সেটা কিন্তু পুনর্মূল্যায়ন করতে হবে সরকারকে, এবং প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সাথে আলাপ আলোচনা করতে হবে। এলডিসি উত্তরণের ক্ষেত্রে 2027 অর্থ বছরের বাজেটের কি ধরনের প্রভাব, কি ধরনের তাৎপর্য রয়েছে। আমরা জানি যে কিছুদিন আগে বাংলাদেশ সরকার যে 18 ফেব্রুয়ারি জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি ইউএনসিডিপির কাছে এলডিসি গ্র্যাজুয়েশন 3 বছর পিছিয়ে দেওয়ার আবেদন করেছে। এখন সিদ্ধান্ত কি হবে সেটা আমরা পরবর্তীতে দেখব, কিন্তু সিদ্ধান্ত যেটাই হোক, আমাদেরকে এলডিসি পরবর্তী সময়ের জন্য সেই বাস্তবতার জন্য প্রস্তুতি নিতে হবে। এবং প্রস্তুতির একটা অংশ হচ্ছে যে ডাব্লিউটিওর সাথে সামঞ্জস্যপূর্ণ শুল্ক কাঠামোটা তৈরি করতে হবে এবং আমদানি শুল্কের একটা সর্বোচ্চ বাউন্ড ট্যারিফ, সর্বোচ্চ সীমা নির্ধারণ করতে হবে এবং কার্যকর শুল্ক ধীরে ধীরে সেই সীমার সাথে সামঞ্জস্য করতে হবে। এবং আমদানি শুল্ক নির্ধারণের যে ব্যবহৃত ন্যূনতম মূল্য পদ্ধতি, মিনিমাম প্রাইস সিস্টেম, এই পদ্ধতিটা বাতিল করতে হবে। আর আরেকটি হচ্ছে যে আমদানি কর কাঠামোর একটা সংস্কার করতে হবে, কেননা আমরা যে বিভিন্ন ধরনের যে ট্যারিফ দিয়ে থাকি সেগুলো তুলে ফেলতে হবে। যেমন ধীরে ধীরে বিভিন্ন ধরনের প্যারা ট্যারিফ এগুলি তুলে নেওয়া প্রয়োজন পড়বে, যেমন সাপ্লিমেন্টারি ডিউটি, রেগুলেটরি ডিউটি, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, অ্যাডভান্স ভিএটি, এগুলো আমাদেরকে তুলে নিতে হবে।
এবং সেই জন্যই এলডিসি পরবর্তী সময়ে এলডিসি উত্তরণ পরে রপ্তানি সহায়তা এবং বাণিজ্য সংস্কার কি ধরনের হবে সেটা নিয়েও চিন্তা করতে হবে। রপ্তানি সহায়তা ব্যবস্থার মধ্যে একটা সমন্বয় করতে হবে। ডাব্লিউটিওর সাথে অসামঞ্জস্যপূর্ণ সরাসরি নগদ প্রণোদনা, আমরা যে অনেক সময় বিভিন্ন খাতকে, ব্যক্তি খাতকে, বিভিন্ন শিল্প খাতকে যে একটা ইনসেন্টিভ, ক্যাশ ইনসেন্টিভ দিয়ে থাকি, সরাসরি নগদ প্রণোদনা, এটা কিন্তু ধাপে ধাপে বন্ধ করতে হবে এবং অনুমোদন যোগ্য না, এরকম অনুমোদন কিছু দেওয়া থাকলে সেটার বাইরে অনুমোদন ছাড়া রপ্তানি ঋণ ভর্তুকি বাতিল করতে হবে। তারপরে বাণিজ্য সহজীকরণ, ট্রেড ফেসিলিটেশন, কারণ বাণিজ্যর এই ধরনের বিভিন্ন যে আমাদের নিয়ম নীতির মধ্যে স্বাভাবিকভাবে আমাদের যে বাণিজ্য ব্যাহত হবে, বাণিজ্যটাকে স্মুথ করার জন্য ডাব্লিউটিওর যে ট্রেড ফেসিলিটেশন এগ্রিমেন্ট, এই যে এটার অধীনে যে সমস্ত আমরা কমিটমেন্ট করেছি, অঙ্গীকার করেছি, সেগুলো বাস্তবায়ন করতে হবে। শুল্ক এবং বাণিজ্য নীতির পরিবর্তন সম্পর্কে নিয়মিতভাবে ডাব্লিউটিওকে অবহিত করতে হয়, সেটা করতে হবে এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতাটা বৃদ্ধি করতে হবে। এই যে নিয়মগুলি পরিপালন করতে গেলে আমাদের এলডিসি উত্তরণ পরবর্তী সময়ে বাংলাদেশের যে নতুন যে দায়বদ্ধতা, নতুন যে কমিটমেন্ট, সেগুলো মূল্যায়ন করতে হবে এবং আমরা বিশেষ স্পেশাল এবং ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট, অর্থাৎ বিশেষ সুবিধা হারাবো, সেই সুবিধা হারানোর সম্ভাব্য অর্থনৈতিক প্রভাবটা কেমন হবে সেটা নিরূপণ করতে হবে। তাছাড়া যে অ্যান্টি ডাম্পিং, কাউন্টারভেলিং ডিউটি, এগুলো মোকাবেলা করার জন্য আমাদেরকে সক্ষমতাটাও বৃদ্ধি করতে হবে। আর আরো কিছু বিষয় রয়েছে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে। একটা হচ্ছে যে ই কমার্স কর নীতিতে বাংলাদেশের একটা অবস্থান, সেটা পরিবর্তন হতে পারে। যেমন আমরা জানি যে 1999 সাল থেকে যে চালু হয়েছে ইলেকট্রনিক ট্রান্সমিশনের উপর শুল্ক আরোপ না করার নীতি, এটা 2026 সালে শেষ হওয়ার সম্ভাবনা আছে। তখন সেটা যদি হয় তাহলে আমাদের রাজস্বের উপরে কি ধরনের প্রভাব পড়বে। ডিজিটাল পণ্য আমদানির উপর শুল্ক আরোপ যদি আমরা না করতে পারি, সেই শুল্ক থেকে আমরা বঞ্চিত হব, তাহলে বাংলাদেশ তার সম্ভাব্য রাজস্ব হারাবে। এবং ডাব্লিউটিও সদস্য দেশগুলোর অবস্থান কি এই ক্ষেত্রে? আমরা জানি যে ডাব্লিউটিওর ভিত্তিতে এই যে কোনো একটা প্রস্তাবনার পক্ষে বিপক্ষে বিতর্ক হয়। বিভিন্ন দেশ কি অবস্থান নিচ্ছে আমরা দেখছি যে চীন, ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা শুল্ক আরোপের পক্ষে, তারা বলছে যে শুল্ক আরোপ করতে হবে ই কমার্সে, কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন শুল্ক মুক্ত নীতির পক্ষে। তো সুতরাং বাংলাদেশের এখন উচিত হবে যে দেশীয় আইটি সেক্টরকে সুরক্ষা দেওয়া, ডিজিটাল আমদানির উপর রাজস্ব আহরণের সুযোগটা কি সেটা বিবেচনা করা। এবং তবে আরেকটা সীমাবদ্ধতা রয়েছে এখানে, যে বাংলাদেশ যুক্তরাষ্ট্র যে এআরটি চুক্তি, এটার কারণে কিছু সীমাবদ্ধতা রয়েছে এই ক্ষেত্রে, সেইগুলো বিবেচনায় নিতে হবে এবং সেটা বিবেচনায় নিয়ে একটা কম্প্রিহেন্সিভ, একটা সুসংহত নীতি নির্ধারণ করতে হবে। আমাদের মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং বৈশ্বিক জ্বালানি বাজার নিয়ে আমরা আলোচনা করেছি যে দাম বাড়ছে এবং বাংলাদেশে এটা সম্ভাব্য প্রভাব আমদানি নির্ভর মূল্যস্ফীতি বৃদ্ধি পেতে পারে এবং জ্বালানি এবং অন্যান্য পণ্যের মূল্য বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেজন্য আমাদের যে এলপিজির উপরে 2% অগ্রিম কর, এই অব্যাহতিটা বজায় রাখার প্রস্তাব আমরা করছি। জ্বালানি আমদানির উপর কর কাঠামোটা পুরো বিবেচনা করা, জ্বালানি এবং খাদ্য আমদানি ব্যয় বৃদ্ধির জন্য জরুরি তহবিল রাখা এবং আবারও আমরা জোর দিয়ে বলছি যে নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য তাদের ক্রয় ক্ষমতাকে সুরক্ষা করা। বাণিজ্য নীতির ক্ষেত্রে আরো দু একটি সুপারিশ আমাদের রয়েছে। সেটা হচ্ছে যে 2027 অর্থ বছরের বাজেটের লক্ষ্য হওয়া উচিত যে পূর্বানুমানযোগ্য রাজস্ব নীতি, অর্থাৎ আগের থেকে প্রেডিক্টেবল একটা রাজস্ব নীতি থাকা উচিত। এটা অনেক সময় যে কর পরিবর্তন হয় এসআরও দিয়ে বিভিন্ন, সেটা আমরা বলছি এখানে যে এটার এইরকম একটা প্রেডিক্টেবল রাজস্ব নীতি থাকা উচিত। শক্তিশালী রাজস্ব প্রশাসন এবং আন্তর্জাতিক বাণিজ্য চুক্তির জন্য প্রস্তুতি নিতে হবে, যেহেতু ডাব্লিউটিওর প্রেক্ষিতে আমরা অনেক আলোচনা করেছি অন্যান্য দেশের সাথে বিভিন্ন ধরনের চুক্তি, সেটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট, এগুলো
করার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এবং আমদানি শুল্ক নীতি, এটা ক্ষেত্রে জরুরি পণ্যের উপর শুল্ক অব্যাহতি বজায় রাখা, যাতে কিনা মূল্যস্ফীতিটাকে আমরা কম রাখতে পারি, এবং আগেও বলেছি, এবং এসআরও নির্ভরতা কমানো, যে বাজেটের বাইরে যে ঘন ঘন এসআরও জারি করা, এগুলো বন্ধ করতে হবে। রাজস্ব প্রশাসন শক্তিশালীকরণ, এই ক্ষেত্রে মোটা দাগে কয়েকটি প্রস্তাব, সেগুলোর অধীনে আরো বিস্তারিত রয়েছে সুপারিশমালা। যে ট্রেড মিসপ্রাইসিং প্রতিরোধ, যে রপ্তানি এবং আমদানির মাধ্যমে কিন্তু অনেক অর্থ পাচার হয়, সেটা আপনারা জানেন। প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাইজেশন করা, ফরেনসিক তদন্ত সক্ষমতা বৃদ্ধি করা, তথ্য আন্তর্জাতিক রিয়েল টাইম তথ্য ব্যবহার করা, এবং সামগ্রিকভাবে এনবিআর এর সক্ষমতা উন্নয়ন করা। বাণিজ্য চুক্তির জন্য, সেটা আমি বলেছি একটু আগে, যে আমাদের বিভিন্ন ধরনের চুক্তির জন্য প্রস্তুতি নিতে হবে। এছাড়া আরেকটা হচ্ছে যে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ট্রেড নেগোসিয়েশন সেল একটা করতে হবে, করার কথা আমরা প্রস্তাব করছি। কারণ যেহেতু বিভিন্ন দেশের সাথে এফটিএ, ইপিএ, সেপা এই ধরনের বিভিন্ন চুক্তি হওয়ার জন্য আমাদেরকে এগোতে হবে এখন। আর আরেকটা হচ্ছে যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের যে এআরটি, এইটার অর্থনৈতিক প্রভাব কি হবে, সেটা নিয়ে সরকারকে একটা গবেষণা করা উচিত, এটার প্রভাব মূল্যায়ন করা উচিত। এখন আমরা বিনিয়োগ এবং কর্মসংস্থানের ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা দিব। বিনিয়োগের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখছি যে নতুন সরকার নির্বাচনী অঙ্গীকারে তারা বিনিয়োগ বৃদ্ধি করে কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনর্জীবিত করার জন্য লক্ষ্য নিয়েছে। এবং আরেকটি বিষয় আমরা জানি যে এখন বাংলাদেশ, একটু আগে উল্লেখ করলাম যে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ করবে, সেই প্রেক্ষিতে কিন্তু সরকার একটা স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি প্রণয়ন করেছে। এইটা বাস্তবায়নের জন্য 2027 সালে একটা গুরুত্বপূর্ণ সময় হবে, এই সময়ে কিন্তু এটা বাস্তবায়ন করতে হবে। তবে আমরা দেখছি যে বিনিয়োগ পরিস্থিতি খুব দুর্বল হয়ে পড়েছে, এবং সরকার এমন একটি সময়ে দায়িত্ব গ্রহণ করেছে যে বিনিয়োগ পরিস্থিতি আগের চাইতে কিন্তু উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে। এবং গত অর্থ বছরে 2025 অর্থ বছরে বেসরকারি বিনিয়োগ জিডিপির 22%, যেটা কিনা গত এক দশকের মধ্যে সর্বনিম্ন। এর আগে আমরা দেখেছি প্রায় এক দশক থেকে জিডিপি 23-24% মধ্যে ছিল, এটা এখন 22% মধ্যে নেমে এসেছে। এবং এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ, এটা জিডিপির 0.5%-এরও কম। তো এই প্রেক্ষিতে কিন্তু বিনিয়োগ না থাকলে কর্মসংস্থান সৃষ্টি হয় না, এবং আমাদের দেশে যে বিপুল সংখ্যক তরুণ শ্রমবাজারে প্রবেশ করছে, তারা কিন্তু কর্মসংস্থান পাচ্ছে না, বরঞ্চ কর্মসংস্থান গত বছরে কমে গিয়েছে আরো। নীতিগত চ্যালেঞ্জ, এই প্রেক্ষিতে আমাদেরকে বিবেচনায় রাখতে হবে যে বিনিয়োগ বৃদ্ধির জন্য কাঠামোগত সংস্কার, সুশাসন, নীতিগত এবং আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষা করা, এবং আমরা একটু আগে দেখেছি যে সরকারের যে রাজস্ব সক্ষমতা, সেটা সংকুচিত হয়েছে, এবং এর ফলে কিন্তু যে বিনিয়োগ সহায়তায় সরকার যে কিছু দিবে, সরকারের সেই সক্ষমতাটা সীমিত হয়ে যাচ্ছে। এই প্রেক্ষিতে আমরা নিয়ন্ত্রক প্রক্রিয়া সরলীকরণ এবং ডিজিটালাইজেশনের প্রস্তাবনা করছি। বিশেষ করে ব্যবসা নিবন্ধন, লাইসেন্স, কর প্রদান এবং নিয়ন্ত্রক কমপ্লায়েন্সের জন্য একটা সমন্বিত ডিজিটাল ওয়ান স্টপ সার্ভিস প্ল্যাটফর্ম, এটা গড়ে তোলা উচিত। এবং এখানে বহু ধরনের প্রতিষ্ঠান রয়েছে যেগুলোর কাজ এই বিনিয়োগ সংক্রান্ত কাজের সাথে তারা জড়িত, এগুলোকে সমন্বিত করতে হবে। যেমন এখানে বিডা, এনবিআর, এফএসসিডি, বিসিক, বেজা, বেবজা, তিতাস, বিআরইবি, ডেস্কো, আরজেএফসি, এগুলোর সবাই কিন্তু বিনিয়োগ কোনো না কোনোভাবে বিনিয়োগের সাথে জড়িত রয়েছে। আর আরেকটা হচ্ছে যে ডিজিটাল কমপ্লায়েন্স যে সমস্ত প্রতিষ্ঠান করবে, ডিজিটাল হওয়ার জন্য তারা উদ্যোগ নেবে, তাদের জন্য অস্থায়ী একটা কর ছাড়টা দেওয়ার কথা আমরা বলছি অস্থায়ীভাবে, এটা একেবারে অনির্দিষ্ট সময়ের জন্য না। ডিজিটাল কাঠামো, ক্লাউড স্টোরেজ এবং সাইবার নিরাপত্তায় বাজেট বরাদ্দ বৃদ্ধি করা। এবং আরেকটি প্রস্তাব হচ্ছে যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে সহায়তা বৃদ্ধি করা, এবং এই খাতে যন্ত্রপাতি, কাঁচামাল আমদানিতে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এবং অ্যাডভান্স ভিএটি এগুলো বাতিল করা, রপ্তানিমুখী কিংবা পরিবেশ বান্ধব উৎপাদনে নিয়োজিত এসএমইদের জন্য 3-4% সুদ ভর্তুকি সহ পুনঃ অর্থায়ন স্কিম, এবং এসএমইদের জন্য তাদের ঋণের প্রাপ্তি সহজ করার জন্য সার্বভৌম গ্যারান্টি সমর্থিত
একটা ক্রেডিট গ্যারান্টি স্কিম চালু করা এবং এসএমইর জন্য বাজার সম্প্রসারণ করা, সেটার জন্য কিন্তু উদ্যোগ নিতে হবে। বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি করা, বাজারে এটার জন্য প্রতিযোগিতা কমিশনের সক্ষমতা বাড়ানো, এটা খুব প্রয়োজনীয় এবং এটা বাড়ানোর জন্য বাজেটে একটা বরাদ্দ বৃদ্ধি করা এবং যে সমস্ত বৃহৎ কর্পোরেট প্রতিষ্ঠান তারা কর্মসংস্থানে তুলনামূলকভাবে তেমন একটা অবদান রাখে না, তাদের বিশেষ কর সুবিধা আস্তে আস্তে প্রত্যাহার করতে হবে। কর্মসংস্থান সৃষ্টিতে বাজেটের অগ্রাধিকার থাকবে। নতুন আনুষ্ঠানিক চাকরি যারা সৃষ্টি করবে সেই সমস্ত প্রতিষ্ঠানের জন্য অস্থায়ী কর প্রণোদনা দেওয়া, বিশেষ করে যুব এবং নারীর কর্মসংস্থান এটাকে উৎসাহিত করা, পরিবহন, লজিস্টিক্স, আবাসন এবং নবায়নযোগ্য খাতে সরকারি বিনিয়োগ বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ এবং বেকারত্ব বীমা চালু করা, এটার আমরা সুপারিশ করেছি। এলডিসি উত্তরণের প্রস্তুতি নিয়ে বলেছি। বাণিজ্য এবং শিল্প প্রতিযোগিতা বৃদ্ধির ক্ষেত্রেও কিন্তু আমরা সেখানেও বলেছি যে ধীরে ধীরে WTO সম্মত স্তরে বিভিন্ন ধরনের আমদানি শুল্ক সেগুলোর পর্যায়ে এই WTO সম্মত স্তরে নিয়ে আসা এবং চট্টগ্রাম মংলা বন্দরে 100% কাস্টমস স্বয়ংক্রিয়করণ করা, এগুলোর করা এবং নতুন রপ্তানি বাজারে প্রবেশের ক্ষেত্রে রাজস্ব প্রণোদনা দেওয়া, তিন ভিত্তিক সমন্বিত কর প্রশাসন করের ক্ষেত্রে আমরা এগুলো বলেছি। শিল্প উন্নয়নের জন্য গ্যাস অনুসন্ধানে সরকারি ব্যয় বৃদ্ধি, এগুলো। এবং এখন আমি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং জ্বালানি রূপান্তরের পথকে পুনরুজ্জীবিত করার জন্য বিশেষ কয়েকটি সুপারিশ এখানে তুলে ধরব। আমাদের এখানে বাজেটের নতুন সরকারের প্রথম বাজেট হিসাবে আমরা মনে করি যে 2027 অর্থবছরের বাজেটে একটা স্পষ্ট জ্বালানি রূপান্তর রোডম্যাপ থাকা দরকার এবং এই বাজেটের প্রধান লক্ষ্য হবে যে স্বল্প এবং মধ্যমেয়াদে নীতিগত কিছু পদক্ষেপ গ্রহণ করা, যেমন জ্বালানি নিরাপত্তা জোরদার করা, আমদানি নির্ভরতা কমানো, দেশীয় জ্বালানি উৎস উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ এবং আর্থিক চাপ কমানো। এখানে প্রায় 8টা আমরা স্পেসিফিক সুনির্দিষ্ট সুপারিশ দিয়েছি জ্বালানি খাতে। আমি মোটা দাগে বলবো, সেগুলো বিস্তারিত প্রতিটার নিচে বিস্তারিতভাবে বলা হচ্ছে। প্রথমটি হচ্ছে যে মধ্যপ্রাচ্য সংকট এবং জ্বালানি সরবরাহ ঝুঁকির প্রেক্ষিতে আমাদের কি করতে হবে, সেখানে নীতিগত কিছু সুপারিশ। জ্বালানি আমদানির উৎস বৈচিত্র্যময় করা, যে বহু ডাইভার্সিফিকেশন, অন্যান্য অনেক দেশ থেকে অন্য কোন দেশ থেকে আনা যায় সেগুলো আমাদেরকে খুঁজে বের করা, সেখান থেকে আমদানি করা, মালয়েশিয়া সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থেকে তেল আমদানির সুযোগ অনুসন্ধান করা এবং দীর্ঘমেয়াদী যে এলএনজি চুক্তি এটার পরিবর্তে স্পট মার্কেট থেকে ক্রয় করতে হবে। সাময়িক মূল্য ধাক্কা, এটা বিপিসি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং আরপিজিসিএল রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড, এইটা তারা বহন করবে। ভোক্তাদের উপর থেকে অতিরিক্ত মূল্য চাপ দেওয়া যাবে না। সৌরচালিত সেচ ব্যবস্থা সম্প্রসারণ এবং বৈদ্যুতিক যানবাহন ইভি বাজার কাঠামোটা উন্নয়ন করতে হবে। দ্বিতীয় সুপারিশ হচ্ছে যে বিদ্যুৎ উৎপাদনের তুলনায় সঞ্চালন এবং বিতরণে অগ্রাধিকার দিতে হবে, কারণ বহুদিন থেকেই কিন্তু আমাদের এই উৎপাদন বৃদ্ধির উপরে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়েছে এবং যার ফলে আমরা দেখেছি যে অনেক অতিরিক্ত বিদ্যুৎ সক্ষমতা এবং অনেক বিদ্যুৎ কেন্দ্র অলস অবস্থায় থেকে থাকার কারণে সরকারের উপর একটা আর্থিক চাপ সৃষ্টি হয়েছে। এখানে নীতিগত সুপারিশ হচ্ছে কয়েকটি। নতুন জীবাশ্ম জ্বালানি ভিত্তিক বড় বিদ্যুৎ প্রকল্প এড়িয়ে চলা, বিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণে অতিরিক্ত বাজেট না দেওয়া, স্মার্ট গ্রিড উন্নয়নে বাজেট বৃদ্ধি করা, গ্রিড স্ট্রেস টেস্ট এবং প্রযুক্তিগত উন্নয়নে এডিপিতে বরাদ্দ থাকা, পিজিপির মাধ্যমে স্মার্ট গ্রিড বাস্তবায়ন করা। তৃতীয় সুপারিশমালা হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ। এটার ক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের 2026 অর্থবছরে 25-26 অর্থবছরে ভর্তুকি প্রায় 37,000 কোটি টাকা এবং এটার একটা বড় অংশ গেছে বেসরকারি জীবাশ্ম ফসিল ফিউল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি পেমেন্টে, যেটা কিনা একেবারে আমাদের যে নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা এবং আকাঙ্ক্ষা সেটার বিপরীত এবং নবায়নযোগ্য জ্বালানির যে উৎপাদন খরচ জীবাশ্ম জ্বালানি ভিত্তিক বিদ্যুতের তুলনায় এটার খরচ প্রায় অর্ধেক কম। তো সুতরাং সেই দিক থেকেই আমাদেরকে সুপারিশ, আমরা সেইটা বিবেচনায় রেখে আমরা কিছু সুপারিশ করছি, নীতিগত সুপারিশ, যেমন সৌর বিদ্যুতে বিনিয়োগে সরকারকে
স্বল্প সুদে ঋণ দিতে হবে, অনুদান কিংবা ভর্তুকি চালু করা এবং একটি বিশেষ নবায়নযোগ্য জ্বালানি ভর্তুকি তহবিল গঠন করা এবং তাছাড়া এই ভর্তুকি কমিয়ে আনার ব্যাপারে একটা সুস্পষ্ট রোডম্যাপ থাকা। নেট মিটারিং ভিত্তিক বিদ্যুতের জন্য সরাসরি ভর্তুকি বা ইনস্টলেশন ব্যয়ে একটা রিবেট দেওয়া যেতে পারে। তাছাড়া দুর্গম অঞ্চলে পরিচ্ছন্ন জ্বালানির প্রবেশাধিকার বাড়াতে সৌর মিনিগ্রিড, ব্যাটারি স্টোরেজ এবং বায়ু বিদ্যুৎ প্রকল্পে ভর্তুকি দেওয়া প্রয়োজন। চতুর্থ হচ্ছে জ্বালানি খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি। এটাও এক্ষেত্রে আমাদের দেশীয় জ্বালানি উৎসর জন্য উন্নয়ন করতে হবে, এই জন্য বরাদ্দ দিতে হবে এবং নীতিগতভাবে কয়েকটি সুপারিশ রয়েছে। জ্বালানি বিভাগকে তাদের বাজেটকে, জ্বালানি বিভাগের বাজেটটাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। উন্নয়ন বাজেটের বড় অংশ প্রাথমিক জ্বালানি উন্নয়নে বরাদ্দ করা, কম বাস্তবায়ন হারের মন্ত্রণালয়গুলোতে বাজেট পুনর্বিন্যাস করা। অনেক মন্ত্রণালয় তারা বাস্তবায়ন করতে পারে না যে বরাদ্দ দেওয়া হয়, সেজন্য সেগুলোর পুনর্বিন্যাস করা প্রয়োজন। দেশীয় গ্যাস অনুসন্ধান এবং নবায়নযোগ্য প্রকল্পে অর্থায়ন করা দরকার। পঞ্চমত হচ্ছে যে দেশীয় গ্যাস অনুসন্ধানের কথা আমরা বারবারই বলছি। এই ক্ষেত্রে যে সমস্ত নীতি সুপারিশ দেওয়া দরকার, নতুন কয়েকটা এখানে আমরা উল্লেখ করতে চাচ্ছি। সেগুলি হচ্ছে যে বিদেশি ঋণ এবং অনুদানের মাধ্যমে অর্থায়ন, গ্যাস উন্নয়ন তহবিলের কথা বলেছি, পেট্রো বাংলা বাপিক্সের সক্ষমতা বৃদ্ধি এবং জ্বালানি বাজেটে গ্যাস অনুসন্ধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া, এগুলোর কথা আমরা বলেছি। আরেকটা হচ্ছে যে এলএনজি আমদানির উপর অতিরিক্ত নির্ভরতা কমানোর জন্য আমরা বারবার বলে এসেছি, কারণ এটা আসলে একটা বড় আর্থিক ঝুঁকি সৃষ্টি করছে এবং এই ক্ষেত্রে সুপারিশমালার মধ্যে হচ্ছে যে এই এলএনজি আমদানির উপর শূন্য ভিএটি প্রত্যাহার করা, এলএনজি অবকাঠামো সরবরাহে বাজেট বরাদ্দ বন্ধ করা এবং এডিপি থেকে গ্যাস অনুসন্ধানের জন্য অর্থটা স্থানান্তর করা। কয়লা অনুসন্ধান প্রসঙ্গে আমাদের একটি উদ্যোগ এখানে রয়েছে যে এখন যখন জ্বালানি নিয়ে একটা সংকট দেখা দিচ্ছে, তখন নতুন করে কয়লা অনুসন্ধান নিয়ে আলোচনা শুরু হয়েছে, কিন্তু এটা বাংলাদেশে যে জ্বালানি রূপান্তর লক্ষ্য, আমরা যে এনার্জি ট্রানজিশন করব, সেটার সাথে কিন্তু সরাসরি একটা সাংঘর্ষিক এবং 2041 সালের মধ্যে যে জ্বালানি রূপান্তরের যে লক্ষ্য আছে, রিনিউয়েবল এনার্জি কতখানি করব, সেটার সাথে একটা বড় বাধা হিসাবে প্রতিভাত হচ্ছে এবং হতে পারে। এই ক্ষেত্রে আমাদের যে সুপারিশমালা, সেগুলোর মধ্যে হচ্ছে যে দেশীয় কয়লা অনুসন্ধান পরিকল্পনা স্থগিত করা, উন্নয়ন প্রকল্পে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র অন্তর্ভুক্ত না করা এবং নবায়নযোগ্য জ্বালানির অগ্রাধিকার দেওয়া। তারপরে নবায়নযোগ্য জ্বালানি সরঞ্জামে যে উচ্চ শুল্ক রয়েছে, সেটাও কিন্তু একটা বাধা। সেই ক্ষেত্রে কিছু সুপারিশমালা রয়েছে আমাদের, যে এখানে নবায়নযোগ্য জ্বালানি পণ্যে কাস্টম ডিউটি সর্বোচ্চ 5% করা, এআইটি এবং রেগুলেটরি ডিটি, এটি, এসডি এগুলোর কর বাতিল করা, সৌর প্যানেল, উইন্ড টারবাইন এবং ব্যাটারি আমদানিতে কর কমানো, ভ্যাট 15% থেকে 10% কমিয়ে আনা। জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ, এটা নিয়ে খুব সংক্ষেপে আমরা বলবো যে এই বাজেটে জলবায়ু বাজেটের যে বর্তমানে যে বাজেটটা দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে 6টা স্তম্ভের অধীনে কিন্তু এই জলবায়ু পরিবর্তনের বাজেটটা দেওয়া হয়ে থাকে, বরাদ্দ করা হয়ে থাকে। খাদ্য নিরাপত্তা, সামাজিক সুরক্ষা এবং স্বাস্থ্য খাতে মোট জলবায়ু বাজেটের 43.37%, কিন্তু আমরা দেখি যে মিটিগেশন এবং নিম্ন কার্বন উন্নয়ন খাতে বরাদ্দ 14.2 এবং সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা, সেখানে বরাদ্দ 2020 সাল থেকে কমে এসেছে। আপনারা এখানে চিত্রের মধ্যে দেখতে পাচ্ছেন সেখানে, এবং 2026-এ এই বরাদ্দটা মাত্র 5.77 এবং গবেষণা এবং জ্ঞান ব্যবস্থা খাতে সবচেয়ে কম এখানে বরাদ্দটা, সেখানে আরো বাড়ানো প্রয়োজন। এবং আরেকটা হচ্ছে যে বাজেটের তুলনায় বরাদ্দ কমছে, জিডিপির বাজেটের তুলনায় 5.3% থেকে 5.2 এসেছে 2026-এ, আর গত বছরের তুলনায় জিডিপির তুলনায়ও কমেছে 0.75 থেকে 0.66%। এবং এই যদি অর্থায়নের গতিধারা থাকে, তাহলে আমরা মনে করি যে সরকারের যে
জলবায়ু লক্ষ্য অর্জনে যে কতগুলি ঘোষণা রয়েছে সেগুলি অর্জন করা কঠিন হবে। এবং এখানে নবায়নযোগ্য জ্বালানির কথা আমরা একটু আগে আলোচনা করেছি যে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রেও কিন্তু সরকারের যে বরাদ্দ সেটা ক্রমান্বয়ে কমছে। এই টেবিলের মধ্যে আমরা কয়েক বছরের গত 10 বছরের একটা হিসাব দিয়েছি। এখন জলবায়ু সংবেদনশীল সুরক্ষা কর্মসূচি, সেখানেও আমরা দেখছি বরাদ্দ, এবং সেটা আমাদের যে বর্তমানে যে পরিবেশ দূষণের যে ক্রমবর্ধমান একটা সংকট, সেই সংকটকে মাথায় রেখেও কিন্তু আমরা এই বরাদ্দগুলো কম মনে করি। এবং আমরা জানি যে বাংলাদেশে যে বায়ু দূষণ, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মানের তুলনায় 15.6 গুণ বেশি। PM 2.5, পার্টিকুলেট ম্যাটার 2.5, যেটা কিনা বায়ু দূষণের অন্যতম একটা অনুষঙ্গ, সেটা অনেক বেশি। এবং তাছাড়া প্লাস্টিক ব্যবহার, সেখানে ঢাকা শহরে কিন্তু অন্যান্য দেশের মানে অন্যান্য অঞ্চলের তুলনায় ঢাকার বাইরে 3 গুণ বেশি। তো এই সমস্ত, এবং প্লাস্টিক বর্জ্য নদীতে যে সেখানে জলাবদ্ধতা সৃষ্টি করে ইত্যাদি। এবং সেই প্রেক্ষিতে আমাদের মোটা দাগে জলবায়ু বাজেট সংক্রান্ত সুপারিশ হচ্ছে যে জলবায়ু বাজেট জিডিপির কমপক্ষে 1% এবং মোট বাজেটের 10% করা উচিত। এবং জলবায়ু কেন্দ্রিক সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ করা, জলবায়ু বাজেট বরাদ্দের যে একটা নিম্নমুখী ধারা আমরা দেখছি, সেই ধারাটাকে পরিবর্তন করে ঊর্ধ্বমুখী একটা প্রবণতা আমরা দেখতে চাই। এবং মন্ত্রণালয় বিভাগগুলির প্রাতিষ্ঠানিক এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি। তাছাড়া জলবায়ু ক্ষতিগ্রস্ত জনগণের জন্য যে লস এন্ড ড্যামেজ, আপনারা জানেন সেই ধরনের একটা ফান্ড, লস এন্ড ড্যামেজ ফান্ড গঠন করা। পরিবেশ দূষণ মোকাবেলার জন্য কিন্তু এডিপিতে আমরা নবায়নযোগ্য জ্বালানির কথা বারবার বলছি, এবং জীবাশ্ম ভিত্তিক জ্বালানির গাড়ির উপরে অগ্রিম আয় করা, ফিড ইন ট্যারিফ পলিসি, এগুলো আনুষ্ঠানিকভাবে প্রণয়ন করা, রিনিউয়েবল এনার্জি পলিসি 2025-এর সম্পূর্ণ বাস্তবায়ন করা। এবং এখানে একটা টেবিলের মধ্যে আমরা যে ব্যক্তি গাড়িতে, প্রাইভেট মোটর কারের উপরে কি ধরনের আমরা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিতে পারি যারা জীবাশ্ম জ্বালানি ভিত্তিক, সেগুলো বর্তমানে যেগুলো আছে, যেগুলো হাইব্রিড এবং ফুললি ইলেকট্রিক ভেহিকেল আছে, সেগুলোর তুলনায় যেগুলো জীবাশ্ম ভিত্তিক সেগুলোতে আরো বেশি কর আরোপ করা উচিত, যাতে কিনা তারা নিরুৎসাহিত হয় সেই উদ্দেশ্যে। কৃষি খাতে আমাদের সরকারের একটা অগ্রাধিকার খাত হওয়া উচিত, সেই দিক থেকে আমরা কয়েকটা সুপারিশমালা উল্লেখ করেছি। আপনারা জানেন যে বর্তমান সরকার, নতুন সরকার, তারা কৃষিক্ষেত্রে কয়েকটা উদ্যোগ নিয়েছে, যেমন ফার্মার স্মার্ট কার্ড চালু করা, সেচ এবং পানি ব্যবস্থা উন্নয়নে 20,000 কিলোমিটার খাল খনন এবং পুনর্খনন, 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকুফ, বরেন্দ্র প্রকল্প পুনর্জীবন, আম সংরক্ষণের জন্য বিশেষ কোল্ড স্টোরেজ স্থাপন এবং কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার উদ্যোগ। তো সেই ক্ষেত্রে বিশেষ করে কৃষক কার্ডের সুবিধাটা আমরা খুবই সুবিধা হবে বলে মনে করি। এবং পরিকল্পনা অনুযায়ী আমরা জানি যে 15টা উপজেলায় 5 লক্ষ কৃষকের মধ্যে কার্ড বিতরণ করা হবে, 180 দিনের মধ্যে পাইলট বাস্তবায়ন হবে, এবং 2028 সালের মধ্যে 2.27 কোটি কৃষককে নিবন্ধন করা হবে। এবং এই কার্ডের মাধ্যমে কৃষকরা তাদের কৃষি উপকরণ ভর্তুকি সহজে পাওয়ার সুযোগ পাবেন, স্বল্প সুদে কৃষি ঋণ পাবেন, কৃষি বীমা, আবহাওয়া এবং বাজার তথ্য, মোবাইল ভিত্তিক কৃষি পরামর্শ, কৃষি প্রশিক্ষণ, কৃষি পণ্যের ন্যায্য বাজার সুবিধা, অর্থাৎ সামগ্রিক যে কর্মকাণ্ডগুলি একজন কৃষক করে থাকেন তার বিভিন্ন সুযোগ সুবিধা এখানে দেওয়া আছে। তবে কৃষি কার্ড কর্মসূচিটা বাস্তবায়ন করার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ রয়েছে, কিছু চ্যালেঞ্জ রয়েছে, সেগুলোতে উন্নয়ন করতে হবে। যেমন কৃষিক্ষেত্রে আমাদের বাংলাদেশে এখনো একটা নির্ভরযোগ্য এবং সমন্বিত কৃষক ডেটাবেস নাই, তথ্য নাই। তথ্যের ভান্ডার না থাকার কারণে প্রকৃত কৃষককে শনাক্ত করা, যোগ্য কৃষক বাদ পড়ল কিনা, কিংবা অযোগ্য কৃষক যাদের দরকার নেই সেরকম কৃষক অন্তর্ভুক্ত হলো কিনা এই ডেটাবেসের মধ্যে, সেটা কিন্তু নির্ধারণ করতে হবে সঠিকভাবে, তা না হলে অর্থের অপচয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এটার আরেকটা বিষয় হচ্ছে যে বর্তমানে যে আরো অনেক ধরনের কৃষি সহায়তার কর্মসূচি রয়েছে ইতিমধ্যে, এগুলোর সাথে একটা স্ট্রিমলাইনিং
প্রয়োজন রয়েছে, কারণ ইতিমধ্যেই আমাদের অলরেডি কৃষি ভর্তুকি, কৃষি উপকরণ সহায়তা, দুর্যোগ ক্ষতিপূরণ এগুলোর কিন্তু কর্মসূচি রয়েছে। এগুলোর সাথে একটা সমন্বয় করতে হবে, তা না হলে এটার পুনরাবৃত্তি হবে, অর্থের অপচয় হবে। এবং বাজেটের প্রভাবও এটার প্রয়োজন, এটার অনেক অর্থের প্রয়োজন হবে। সেই অর্থায়নের জন্য একটা দীর্ঘমেয়াদী অর্থায়ন পরিকল্পনা করা দরকার রয়েছে। এবং আরেকটা হচ্ছে যে সরকার এই পাইলট কর্মসূচির জন্য পৃথক একটা বাজেট বরাদ্দ করতে পারেন, এটা করা যেতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই কার্যকর বাস্তবায়নের জন্য স্বচ্ছতা এবং জবাবদিহিতাটা নিশ্চিত করতে হবে। আমাদের পরবর্তী বিষয়টা হচ্ছে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে এখানে কয়েকটি সুপারিশমালা আমরা তুলে ধরব। আমরা জানি যে বর্তমানে যে বাজেটে, চলতি বাজেটে এবং প্রতি বছর বাজেটে যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির জন্য যে বাজেটটা দেওয়া হয়, বর্তমানে এই বাজেটের কিন্তু একটা বড় অংশ বিভিন্ন খাতে যায়। আমরা বারবার আলোচনা করছি যে আসলে এগুলো সত্যিকার অর্থে সামাজিক সুরক্ষা বাজেটের অন্তর্ভুক্ত হওয়া উচিত না। যেমন অবসরপ্রাপ্ত সরকারি চাকুরিজীবীদের পেনশন, জাতীয় সঞ্চয়পত্রের সুদ পরিশোধ, কৃষি ভর্তুকি, এগুলো তো দরিদ্র জনগণের জন্য না, এগুলোকেও এই সামাজিক সুরক্ষা বাজেটের অংশ মধ্যে আনা হয় বলে সামাজিক সুরক্ষা বাজেটটা অনেক বেশি বড় দেখা যায়। এগুলোকে বাদ দিতে হবে এবং এগুলো বাদ দিলে আসলে প্রকৃত বাজেটটা অনেক কম। এবং আমরা দেখি যে এবং ক্রমান্বয়ে এই চিত্রের মধ্যে আপনারা দেখবেন যে 2009 সাল থেকে 2025 পর্যন্ত যে দেখি যে এখানে দরিদ্র জনগোষ্ঠীর জন্য যে বরাদ্দ, এটা কিন্তু ক্রমান্বয়ে কমে আসছে। 2009 সালে বরাদ্দটা ছিল 11% এবং সেটা এখন কমে এসে 5% দাঁড়িয়েছে। অর্থাৎ সামাজিক সুরক্ষা বাজেটে একটা বড় অংশ প্রকৃত দরিদ্রদের হাতে যাচ্ছে না। এবং এখন আমরা ফ্যামিলি কার্ড নিয়ে একটু আলোকপাত করব যে এই নতুন সরকার তারা এই ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করার উদ্যোগ নিয়েছে। ইনফ্যাক্ট আজকে থেকেই এটা শুরু হচ্ছে এবং উপকার 40,000 পরিবার শুরুর দিকে মাসিক 2,500 টাকা করে পাবে এবং পরিকল্পনা অনুযায়ী প্রতি মাসে 10,000 নতুন পরিবার যুক্ত হবে। তো এই কর্মসূচিটার আপনারা অলরেডি জানেন যে আর্থিক সহায়তা সরাসরি পরিবারের মা কিংবা নারী প্রধানের কাছে প্রদান করা হবে এবং অর্থ প্রদান করা হবে মোবাইল ব্যাংকিং বা ব্যাংক হিসাবের মাধ্যমে। এটা অবশ্যই একদিকে মানুষের একটা আর্থিক সক্ষমতা দিবে এবং একটা সহায়তা হিসাবে কাজ করবে, বিশেষ করে এখন বর্তমানে উচ্চ মূল্যের স্ফীতির প্রেক্ষিতে, এবং তাছাড়া এটা নারীর ক্ষমতায়নেও সহায়ক হবে। এবং এই ফ্যামিলি কার্ডের যে পাইলট কর্মসূচি, এটার মোট বাজেট 38 কোটি 7 লাখ টাকা। এর মধ্যে 66% বা প্রায় 25 কোটি টাকা নগদ সহায়তা হিসেবে দেওয়া হবে এবং এটার উৎস হবে অর্থ মন্ত্রণালয়ের ব্লক বরাদ্দ। এখন যেটা বিষয় হচ্ছে যে এই সামাজিক সুরক্ষাটা বাজেটকে আস্তে আস্তে এটা নিয়ে আরেকটু বলে নি যে এই বরাদ্দটা, এটা তো সরকারের আরো পরিকল্পনা রয়েছে, এটা আরো বাড়াবে ক্রমান্বয়ে। এবং মূল বিষয়টা হচ্ছে যে আমরা যে কৃষক কার্ডের ব্যাপারে যেটা বলেছি এবং সামাজিক সুরক্ষার ক্ষেত্রে যেগুলো বলে থাকি, সেগুলো হচ্ছে যে প্রকৃত উপকারভোগী খুঁজে বের করা। সেটার কিন্তু একটা ডিজিটাল ডেটাবেস এবং উন্নত পর্যবেক্ষণ ব্যবস্থাটা করতে হবে। তা না হলে আসলে এই অর্থের অপচয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমরা আগেও দেখেছি যে এবং আমাদের সুপারিশ আগেও ছিল যে সরকারের উচিত যে একটা জাতীয় ভালনারেবিলিটি ম্যাপিং ফ্রেমওয়ার্ক তৈরি করা, যাতে কিনা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সঠিকভাবে তাদেরকে চিহ্নিত করা যায় এবং সেটা এই ফ্যামিলি কার্ডের ক্ষেত্রেও প্রযোজ্য। তারপরে আমরা স্বাস্থ্য খাতের দিকে একটু আলোকপাত করব। স্বাস্থ্য খাতে কিন্তু বরাবরই বলে এসেছি যে এটা জাতীয় বাজেটে কিন্তু খুব কম। জিডিপির মাত্র এই 2026 অর্থ বছরে জিডিপির মাত্র 0.67%। এই পর্যন্ত প্রতি বছরই 1%-এর নিচে, এখন দেখা যাচ্ছে এটা কিন্তু 0.7%-এর নিচেও এসে গেছে।
অর্থাৎ এইখানে কতখানি সরকার গুরুত্ব দিচ্ছে এই খাতটাকে এই বাজেট বরাদ্দ দিয়ে তার একটা আভাস পাওয়া যায়। এবং এই কারণে আমরা দেখি যে আমাদের দেশে আউট অফ পকেট এক্সপেন্ডিচার অর্থাৎ নিজের পকেট থেকে খরচ করতে হয় চিকিৎসার জন্য বেশি অন্যান্য দক্ষিণ এশীয় দেশের তুলনায়। সেই জন্যই বাজেট বরাদ্দটা বরাদ্দ বৃদ্ধিটা খুব গুরুত্বপূর্ণ। এবং তবে এটার ক্ষেত্রে ব্যবহারটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা দেখি যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে বাজেটটা দেওয়া হয় সেখানে একদিকে কম থাকে কিন্তু অন্যদিকে আবার তারা পুরোটা বাস্তবায়ন করতে পারে না, এবং প্রায়শই দেখা যায় যে বাস্তবায়নের দিক থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ক্যাপাসিটিটা সবচেয়ে কম। আমরা এই স্বাস্থ্য বিষয়ক আরো কতগুলি সুনির্দিষ্ট প্রস্তাবনা দিয়েছি স্বাস্থ্যের কথা বিবেচনা করে, যেমন সিগারেটের উপরে কর কেমন হতে পারে, তারপরে জর্দা, গুল, তামাক ইত্যাদি, কিংবা সফট ড্রিঙ্কস, এগুলোর উপরে আমি বিস্তারিত বলছি না সময় সংক্ষিপ্ততার জন্য। তবে একটা বিষয় যে আমাদের গণনায় নিতে হবে সেটা হচ্ছে যে এলডিসি উত্তরণের প্রেক্ষাপটে ওষুধের দাম। এটার ক্ষেত্রে আমরা জানি যে স্থানীয় পর্যায়ে ওষুধে 2.4% ভ্যাট এবং ওষুধের কাঁচামাল আমদানিতে 15% ভ্যাট দেওয়া হয়। এবং বর্তমানে বাংলাদেশ ডাব্লিউটিও এর অধীনে ট্রিপস ওয়েভার সুবিধাটা পাচ্ছে, যে ট্রেড রিলেটেড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর যে এখানে আমরা পেটেন্টিং করব না এবং এখানে বিভিন্ন ধরনের যে বাধ্যবাধকতা সেটা থেকে আমাদেরকে সেই বাধ্যবাধকতা পরিপালন করতে হয় না আমাদেরকে, কিন্তু এলডিসি উত্তরণের পরে এই সুবিধাটা শেষ হয়ে যাবে। সেই জন্য আমাদের সুপারিশমালা হচ্ছে যে 2027 অর্থ বছর থেকে ওষুধের উপর থেকে ভ্যাট প্রত্যাহার করা, এবং যাতে কিনা ওষুধের দামটা নিয়ন্ত্রণে রাখা যায় এবং সকল মানুষের, বিশেষ করে দরিদ্র জনগণের জন্য ওষুধের প্রাপ্যতাটা নিশ্চিত করা যায়। তো তারপরে আমি আরেকটু আলোকপাত করব শিক্ষা খাতে। শিক্ষা খাতেও আমরা দেখছি যে বাজেটে কিন্তু শিক্ষা খাতে বরাদ্দ বাজেটের জিডিপির তুলনায় জিডিপির 2% নিচে থাকে প্রতি বছরে। এবং আমরা দেখেছি এবং এর আগে আমরা যখন বাজেট নিয়ে আলোচনা করি বিস্তারিত আমরা দেখিয়েছিলাম যে স্বল্পোন্নত দেশ, প্রায় 39টা স্বল্পোন্নত দেশগুলোর তুলনায় আমরা কিন্তু তৃতীয় সর্বনিম্ন অবস্থানে আছি। একটা যদি ধারাবাহিকভাবে 2016 থেকে 2023 পর্যন্ত সময়কালের মধ্যে দেখি যে শিক্ষা খাতে স্বল্পোন্নত দেশগুলি, এই 39টা স্বল্পোন্নত দেশ কত বরাদ্দ করেছে, সেই দিক থেকে আমরা নিচের দিক থেকে তৃতীয় আছি। তো সুতরাং এইখানে আমাদের বরাদ্দ বৃদ্ধি করাটা খুব প্রয়োজন। নতুন সরকার প্রতিশ্রুতি দিয়েছে যে তারা ধীরে ধীরে সরকারি ব্যয় শিক্ষা খাতে জিডিপির 5% পর্যন্ত বৃদ্ধি করবে। তবে এটা বাস্তবসম্মত একটা সময়সূচি এবং কার্যকর বাস্তবায়ন পরিকল্পনাটা আমাদের দরকার। এবং শিক্ষা খাতে তারা আরো কিছু পদক্ষেপ নিবে, সেটা তাদের নির্বাচনী ইশতেহারে দিয়েছে, সেগুলো আমরা মোটা দাগে ভালো মনে করি। কিন্তু সেখানে একটা হচ্ছে যে অর্থায়ন এবং এটা অর্থের সঠিক ব্যবহারের মাধ্যমে প্রকৃত শিক্ষার অর্জন করা, শিক্ষার গুণগত মান উন্নয়ন করা, সেগুলোর দিকে নজর দেওয়ার কথা আমরা বলেছি। এবং আমি সবশেষে এখন এখানে প্রায় আমরা 11টা খাতের নিয়ে আলোচনা করলাম। সবশেষে আমার কনক্লুডিং রিমার্ক, এই আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে চাই যে 2027 অর্থ বছর এর বাজেটটা এমন একটা সময়ে প্রণীত হচ্ছে যখন কিনা বাংলাদেশের অর্থনীতি চ্যালেঞ্জের মুখোমুখি, বহুমুখী চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। এটা অভ্যন্তরীণ চ্যালেঞ্জ এবং বাহ্যিক চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে সুনির্দিষ্ট এবং কৌশলগত নীতিগত পদক্ষেপ গ্রহণ করাটা অত্যন্ত প্রয়োজন। নীতি নির্ধারকদের জন্য প্রধান অগ্রাধিকার এখন হওয়া উচিত সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা এবং এর জন্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব শৃঙ্খলা বজায় রাখা, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে লক্ষ্যভিত্তিক সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হবে। এবং বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে বাজেট প্রণয়নের সময় দরিদ্র, প্রান্তিক এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করা এবং অর্থনৈতিক পুনরুদ্ধারকে ত্বরান্বিত করার বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে শুরুতে যেটা বলেছি যে 2027 সালের বাজেটটি
নবনির্বাচিত বিএনপি সরকারের প্রথম বাজেট। সেই জন্য এটা সরকারের জন্য একটা গুরুত্বপূর্ণ সুযোগ, যার মাধ্যমে তারা তাদের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের সূচনা করতে পারে এবং রাজস্ব ব্যবস্থাপনা এবং সরকারি ব্যয়ের দক্ষতার ক্ষেত্রে কার্যকর একটা নেতৃত্ব প্রদর্শন করতে পারে। তবে এসব অঙ্গীকার বাস্তবায়নের জন্য সরকারকে একটা বিশ্বাসযোগ্য এবং সুসংগঠিত একটা রাজস্ব কাঠামো প্রণয়ন করতে হবে। এবং সর্বশেষ বক্তব্য হচ্ছে যে বর্তমান অর্থনৈতিক অস্থিরতাটা মোকাবেলা করার জন্য সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের পাশাপাশি অর্থনীতির দীর্ঘমেয়াদী ভিত্তিটা শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম অব্যাহত রাখতে হবে। এর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিটাকে একটা স্থিতিশীল, টেকসই এবং শক্তিশালী প্রবৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যেতে পারব। আপনাদেরকে এতক্ষণ শোনার জন্য ধন্যবাদ এবং আমাদের সাথে যারা অনলাইনে যুক্ত ছিলেন, ফেসবুকে যুক্ত ছিলেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এখন আপনাদের প্রশ্ন নেব আমরা এবং প্রশ্নের উত্তর আমার কলিগরা যারা সামনে এবং পিছনে রয়েছে সবাই কাজ করেছেন, তারা এই উপস্থাপনাটি সম্পর্কেও সম্পূর্ণ ওয়াকিবহাল, তারা উত্তর দেবেন। যে আমার নাম মাসুম বিল্লাহ, আমি ঢাকা স্ট্রিমে কাজ করি। আমার প্রথম যে বিষয়টি সেটা হলো যে একটা নতুন সরকার ক্ষমতায় এসছে এবং প্রত্যেক সরকারেরই একটা ম্যানিফেস্টো থাকে। এই সরকারের ম্যানিফেস্টোতে দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ে অন্তত বাজেটে অ্যাড্রেস করার মতো সবগুলো বিষয় সেখানে আছে, কিন্তু আপনাদের প্রেজেন্টেশনে মাইক্রো লেভেলের 2-3টা বিষয়, ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ড ছাড়া অ্যাক্রস দ্য বোর্ড এই ম্যানিফেস্টো বাস্তবায়নে কি করা উচিত সে ধরনের কোনো রেকমেন্ডেশন আমি পাইনি। এ বিষয়ে একটু বললে কৃতজ্ঞ থাকতাম। আর দ্বিতীয় যে বিষয়, আপনারা রেভিনিউ কালেকশনের কথা বলছেন, আমি যদি 2009 সাল থেকে বিবেচনা করি, 2010 সালে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা হয়, এরপর 15 সালে আরেকটি হয় এবং 20 সালে আরেকটি হয়। টোটাল 3টি পরিকল্পনা আমি রিভিউ করে দেখেছি। প্রত্যেকবারই রেভিনিউ কালেকশনের টার্গেট নির্ধারণ করা হয়েছে জিডিপির 14% এবং আমরা দেখেছি সবসময় 9-10% আটকে থেকেছে। এখন অবস্থা আরো খারাপ। IMF এর কর্মসূচিতে ঢোকার পরেও এর অবস্থার উন্নতি হয় নাই। এখন আপনারা যে প্রস্তাব দিচ্ছেন তাতে তো অবস্থা আরো খারাপ হবে, কারণ আপনারা একদিকে বলছেন রেভিনিউ বাড়াতে হবে, আর একদিকে ওষুধ খাতে ভ্যাট প্রত্যাহারের কথা বলছেন, আরো অন্যান্য ছোট ছোট জায়গায় আপনারা রেভিনিউ ওয়েভার দিতে বলছেন। এবং এক্সিস্টিং যে মেকানিজম আছে সেখানেই কিন্তু অলরেডি যে ছাড় দিয়ে আছে তাতে এখন যে রেভিনিউ কালেকশন হয় তার চেয়ে 1.5 গুণ বেশি কালেকশন হওয়ার সুযোগ আছে। তো এই যে বিষয়গুলো, এটা তো আপনাদের বক্তব্যের সাথে একটু দ্বিমুখী হয়ে যাচ্ছে কিনা এটা ক্লিয়ার করবেন। আর সর্বশেষ যেটি, সেটা হলো যে WTO এর যে বিষয়টা বলা হচ্ছে, যতদিন ট্রাম্প ক্ষমতায় আছে ততদিন WTO এর কার্যকারিতা আছে কিনা আদৌ। আর FTA, PTA, EPA এগুলো তো হবেই। তো সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি আমাদের হয়েছে, বিশেষ করে মার্কিন সুপ্রিম কোর্টের একটি রায়ের পরে ওই চুক্তিটা রিভিউ করার যে বিষয়টা, সেটা নিয়ে আপনারা কিছু বলেননি। উল্টো আপনারা যেটা বলছেন যে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির বিষয়টা যে ছাড় দেওয়া হয়েছে, সেটা এই ছাড় তো আপনাদের দিতেই হবে। LDC গ্রাজুয়েশন হয়ে গেলে তো ওই রেভিনিউ আপনি পাবেনই না এমনিতেই। তো সেক্ষেত্রে এই বিষয়টা আমার কাছে একটু কমপ্লেক্স মনে হয়েছে। ধন্যবাদ। আমার নাম মেহের, আমি টিভিসি নিউজে কাজ করি। আমার 2-3টা প্রশ্ন আছে। সেটা হলো, এখন যে চলমান যে তেল সংকট চলতেছে, প্রতিদিন মানুষ বিশাল লাইন ধরে দাঁড়িয়ে থাকছে পেট্রোল পাম্পগুলোতে, জ্বালানি তেল পাচ্ছে না। বাস্তবতা আমরা যে মাঠ পর্যায়ে কাজ করে দেখতে পেয়েছি, কিছু পেট্রোল পাম্পে গ্যাস জ্বালানি তেল আছে, কিছু পাম্পে নেই। যখন আমরা তাদেরকে জিজ্ঞেস করি তারা বলে যে আমরা 4 গাড়ি তেল চাইতাম, আগে যখন পেতাম এখন 1 গাড়ি পাই, কিন্তু অন্যান্য পেট্রোল পাম্পগুলোতে কিন্তু ঠিকই পাওয়া যাচ্ছে। আসলে এই যে সংকটটা তৈরি হয়েছে, এটা কি ম্যানমেড সংকট, যে মানুষের সংখ্যাটাকে পুঁজি করে ব্যবসায়ীরা করছে, নাকি আসলেই মানুষ, মানে পরিস্থিতিটা কি? আপনাদের একটা অবজারভেশন জানতে চাই। 2 হচ্ছে, আপনারা বলেছেন যে জ্বালানি তেলের দাম বাড়বে। এখন সরকারের দিক থেকে কিন্তু বলা হয়েছে যে জ্বালানি তেলের দাম বাড়ার সংখ্যা নেই। এখন আপনারা বলছেন যে যদি যুদ্ধ দীর্ঘায়িত হয় তাহলে জ্বালানি তেলের দাম বাড়তে পারে। সেক্ষেত্রে কতদিন যুদ্ধ, মানে এটা দীর্ঘায়িত হলে আপনারা মনে করেন যে দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়তে পারে? আর আরেকটা প্রশ্ন, যে আপনারা বলেছেন যে ওষুধের উপর ভ্যাট প্রত্যাহার আগামী অর্থ বছর থেকে, এই সব ধরনের ওষুধ নাকি কোন স্পেসিফিক ওষুধ?
এটা একটু বলবেন। আচ্ছা, আমি দিচ্ছি আমার কলিগকে। আমি একটা শুধু আপনার প্রশ্নের উত্তরটা দেখেন। আলোচনাটা হচ্ছে আমাদের 2027 অর্থ বছরের বাজেট প্রস্তাবনা নিয়ে। তো সেটা করতে যে কিছু কিছু আমরা পদক্ষেপের কথা বলেছি, কিন্তু ম্যানিফেস্টোটা কিন্তু এক বছরের জন্য না, ম্যানিফেস্টোটা কিন্তু বহুদিন পর্যন্ত, সেই 34 সাল পর্যন্ত আপনার $1 ট্রিলিয়ন ইকোনমি হবে, 35 সালে 15% কর জিডিপি বৃদ্ধি করতে হবে, এরকম দীর্ঘমেয়াদী লক্ষ্যমাত্রা দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, সেগুলো আমাদের এর মধ্যে আছে, কিন্তু আপনি দেখবেন যে কর্মসংস্থান নিয়েও আছে লক্ষ্যমাত্রা, সেগুলো আছে। তো এখানে সেই প্রেক্ষিতেই কিন্তু সবগুলি আনা হয়নি, যেগুলি জরুরি সেটাই এই বিষয়টা। আরেকটা হচ্ছে যে দ্বিমুখী কর প্রস্তাবনা। দেখেন, এখানে একটা ট্রেড অফের বিষয় আছে। আমাদেরকে যে এই যে বিভিন্ন ধরনের যে ট্যারিফ, আমদানি শুল্ক, ভিএটি, বিভিন্ন ধরনের পরোক্ষ করের উপর যে নির্ভরতা, সেইটার ভিত্তিতে কিন্তু আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের যে কম্পোজিশন স্ট্রাকচারটা দেখি, তাহলে পরোক্ষ করই আসে 65% থেকে। 65% হচ্ছে পরোক্ষ করের অবদান, প্রত্যক্ষ 35% মতো, কিন্তু উল্টোটা হওয়া উচিত। অর্থাৎ এই যে পরোক্ষ করের উপর নির্ভরশীলতাটা, এটা তো আমাদের কমাতে হবে ধীরে ধীরে। ট্যারিফ রেশনালাইজেশন করতে হবে। আমরা এলডিসি থেকে উত্তোলন করছি, কিন্তু তার পাশাপাশি এটাও খেয়াল করতে হবে যে কোথায় আমরা দিব, যেখানে আমাদের কর্মসংস্থানের প্রয়োজন রয়েছে, বিনিয়োগের প্রয়োজন হচ্ছে, মানবিক কিছু চাহিদা রয়েছে, সেই সমস্ত বিষয়গুলি বিবেচনা করতে হবে। সেখানে কিন্তু একটা ট্রেড অফের বিষয়ে সরকারকে সুচিন্তিত ভাবে যে কোথায় আমি ছাড় দিব, কোথায় দিব না। যেমন ধরুন, আমরা কর ছাড় দিচ্ছি বছরের পর বছর বিভিন্ন খাতকে, এগুলো অপচয় হয়। আবার যেখানে জরুরি থাকে সেই সমস্ত জায়গায় আমরা দিই না। তো মূল বিষয়টা হচ্ছে যে আমাদের একটা বিচার বিবেচনা প্রয়োগ করা, যাতে কিনা এখানে আমরা একটা ট্রেড অফটাকে খুব ভালোভাবে কাজে লাগাতে পারি, যে কোথায় ছাড় দেব, কোথায় দেব না। এই দৃষ্টিভঙ্গিটা কিন্তু এখানে দ্বিমুখী কোনো নাই। আর বাকিগুলো আমি বলবো, আমার কলিগরা আছেন, এবং তারপরে ট্রেড বিষয় আছে, আমি ট্রেড বিষয়ে বলবো না, মোস্তাফিজ ভাই বলবেন। আর তারপরে জ্বালানি তেল নিয়ে, সেটাও মুয়াজ্জেম এবং তার টিম আছে। আপনি যদি আর মুনতাসির যদি রেভিনিউ নিয়ে কিছু বলতে চান। ধন্যবাদ আপনাদের। এতক্ষণ মনোযোগ দিয়ে যে শুনেছেন সেটা প্রশ্ন থেকে বোঝা যায়, সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং যারা প্রশ্ন করেছেন, মাসুম বিল্লার প্রশ্নের প্রেক্ষিতে যেটা বলতে হয় সেটা হলো যে কোনো একটা জায়গায় যখন নাকি কর ছাড়ের কথা বলা হয়, এটার অর্থ কেবল যে আমাদের রেভিনিউটা কমে যাবে সেভাবে দেখলে হবে না। অনেক সময় আমরা যখন কর ছাড় দেই বা ব্যয় বাড়াই, সেটা কিন্তু আবার কর আদায়েরও সুযোগ সৃষ্টি করে। একটা এক্সাম্পল, এই যে 2,500 টাকা করে আমরা দিচ্ছি, এই 2,500 টাকাটা কিন্তু যখন মানুষের কাছে যাবে, তখন কিন্তু এইটা একটা চাহিদা সৃষ্টি করবে অর্থনীতিতে। এই চাহিদাটা কিন্তু পূরণ করবে হলো আমাদেরই দেশের উৎপাদক যারা। সুতরাং এই চাহিদা থেকে একটা সরবরাহ রেসপন্স কিন্তু আসবে, এবং সেই সরবরাহ রেসপন্সটা আবার কর্মসংস্থান করবে। কারণ এই যে 2,500 টাকা আপনি যাদেরকে দিচ্ছেন, এরা কিন্তু মার্সিডিজ বেঞ্চ কিনবেন না, আমদানিকৃত দ্রব্য কিনবেন না। ওনারা কিন্তু আমাদের দেশের স্মল মিডিয়াম যে এন্টারপ্রাইজ আছে, তারা যেগুলো উৎপাদন করেন ওগুলোই কিন্তু তারা কিনবেন। সুতরাং এখানে একটা গুণক প্রভাব অর্থনীতিতে পড়ে, যেটা আবার কর্মসংস্থান করে, যেখান থেকে আবার সরকারের অপ্রত্যক্ষ যে কর সেটাও আদায় হয়। সুতরাং এটাকে কেবলমাত্র একটা ডাইমেনশনে দেখলে হবে না। সেকেন্ড, আমরা সব সময় আমরা হিসাব করি যে সরকার রাজস্ব কত পাচ্ছেন, সেটার নিরিখে জিডিপির অনুপাত কত। আমরা কখনো বলি না জনগণ কতটুকু কর দিচ্ছেন, সেটার নিরিখে জিডিপির অনুপাত কত। এখানে যারা আপনারা আছেন সবাই আপনারা জানেন যে দ্বিতীয়টা প্রথমটা থেকে অনেক বেশি, এবং এই যে মাঝখানে যে ফাঁক, যে জনগণ যেটা ট্যাক্স হিসাবে দিচ্ছেন এবং সরকারের কাছে সেটা যাচ্ছে না, সেইটার অনুপাত কিন্তু একটা বড় একটা অংশ। এবং আমাদের সিপিডিরই একটা কিন্তু গবেষণা আছে, সেখানে কিন্তু আমরা বলেছি যে এই যে লিকেজটা, সুতরাং আমরা তো আশা করব যে এই সরকার
এই যে লিকেজটা হচ্ছে, যে জনগণ ট্যাক্স দিচ্ছেন কিন্তু সরকার পাচ্ছেন না, এই জায়গাটা যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু রেভিনিউ জিডিপি রেশিও আরো অনেক বেশি। এবং আমরা জোর করে এখানে যে ডিজিটালাইজেশনের কথা বলছি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির কথা বলছি, জিরো টলারেন্স এই ট্যাক্স ইভেশনের কথা বলছি, এগুলো কিন্তু সবকিছুই ওইটাকে অ্যাড্রেস করে। সেটা করতে পারলে আমার মনে হয় যে আমরা যে কর ছাড়ের কথা বলছি সেটার থেকে অনেক বেশি আমরা নতুন কর আদায় করতে পারবো। এইটা এখন নতুন একটা সুযোগ এই সরকারের সামনে, যে জনগণ যে ট্যাক্সটা দিচ্ছেন সেটা যাতে সরকারের খাতায় যায়। এবং আপনারা জানেন যে বাংলাদেশে কত লক্ষ জায়গা থেকে ভিএটি দেয়া হয় আর সরকার মাত্র কত জায়গা থেকে পান, এটা আমরা সবাই জানি। তাহলে এই জায়গাগুলোতেই তো আমাদেরকে প্রথমে হাত দিতে হবে। সুতরাং ট্যাক্স বেস বাড়ানো, রেট বাড়ানো, অপ্রত্যক্ষ করের উপরে যাওয়া, এগুলোর থেকে সরে এসে প্রথমে আমাদেরকে অ্যাটাক করতে হবে ওই যে জায়গাটা লিকেজটা আছে, জনগণ দিচ্ছেন সরকারের কাছে যাচ্ছে না, এই জায়গাটাতে হিট করা। এটা আমার মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ। ডাব্লিউটিও এখন কার্যকারিতা কতটুকু হবে বা হারাবে? হ্যাঁ, আমরা দেখছি যে বাণিজ্যকে যুদ্ধাস্ত্র হিসাবে ব্যবহার করার প্রবণতা অনেক বেড়ে গেছে, যেটাকে আমরা আমাদের সর্বসম্প্রতি একটা লেখায় বলেছি উইপনাইজেশন অফ ট্রেড। এখন এইটা ডাব্লিউটিওকে অবশ্যই দুর্বল করেছে এবং অবশ্যই আমি এটা তো বলতেই হবে যে, এবং আমরা আমাদের এই রিপোর্টেও লিখেছি যে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড যেটা করা হয়েছে ইউএস এর সাথে, আমরা কিন্তু লাস্ট লাইনটাতে আমরা বলেছি এটা যে এটাকে রিভিউ করার জন্য সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের পরে যখন নাকি এখন এটা 10% 15% আসছে, আর আমরা পুরোটা করেছি হলো 37 থেকে এটাকে 19-এ নামানোর জন্য, তাহলে তো এটা রেলিভেন্সি থাকে না। এবং সেটার জন্য অবশ্যই আমাদের এখন হিসাব নিকাশ একদিকে করতে হবে এবং অন্যদিকে আমাদেরকে এই ডিসকাশনটা ওপেন করতে হবে। এইটার মধ্যে অনেক কিছু আছে যেগুলো অবশ্যই আমাদের বিভিন্ন ধরনের ফিসক্যাল ইমপ্লিকেশন এখানে আছে। আমরা যে প্রকিউরমেন্ট করব, সেই প্রকিউরমেন্টে তো বেশিরভাগই করবে হলো ব্যক্তিখাত। ব্যক্তিখাতকে আমি যদি ব্রাজিল থেকে না এনে ইউএস থেকে আনতে বলি, তাহলে তো তাকে ভর্তুকি না দিলে সে কেন আনবে? তার যে দীর্ঘ সময় যদি দরকার হয় তাহলে সে লিড টাইমটা কিভাবে পোষাবে? সুতরাং এইসব হিসাব নিকাশগুলো আমাদের করা দরকার। আমরা এখানে বলেছি যে এই যে ই কমার্সের উপর মরিটোরিয়াম, আমাদেরকে এই এগ্রিমেন্টের মধ্যে বলে দিয়েছে বাংলাদেশ শ্যাল সাপোর্ট। বাংলাদেশ কিভাবে ডাব্লিউটিওতে মরিটোরিয়ামের এইটা যে পার্মানেন্ট করা, যেটা 1999 সাল থেকে আছে এবং বাংলাদেশের স্বার্থ হলো যে এই ধরনের, আমরা তো ইম্পোর্টার, সুতরাং আমরা যদি ট্যাক্স কালেক্ট করতে পারি ই কমার্সের উপরে, সেখানে কেন আমরা এই মরিটোরিয়ামের পক্ষে যাব বা ইউএসএ কে এটাকে আমরা সাপোর্ট দেব? এটা তো আমাদের জাতীয় যে স্বার্থ তার সাথে সাংঘর্ষিক। এবং আরো অনেক কিছু এখানে আছে। তৃতীয় দেশের সাথে সম্পর্ক কি হবে, কার কাছ থেকে আমি কি কিনতে পারবো, কার কাছ থেকে আমি বাণিজ্য চুক্তি করতে পারবো কি পারবো না, এগুলো তো আমাদের সার্বভৌমত্বের প্রশ্নের সাথেও জড়িত। তো অবশ্যই এখানে আমাদের ডায়ালগ ওপেন করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সিঙ্গল মোস্ট ইম্পর্টেন্ট কান্ট্রি, আমরা তাদের সাথে একটা ভালো সম্পর্ক রাখতে চাই, ঠিক যেরকম সম্পর্ক রাখতে চাই আমরা অন্যান্য দেশের সাথেও। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমার বাণিজ্য ঘাটতি আছে, সেই জন্য আমাকে রেসিপ্রোকাল ট্যারিফ বসিয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন বলতে পারে যে তাদের বাণিজ্য ঘাটতি তো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আরো বেশি, তাহলে তারাও রেসিপ্রোকাল ট্যারিফ বসাতে পারে। তারাও বলতে পারে যে তাহলে কেন আমার কাছ থেকে এই এয়ারবাস কিনবা না, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তুমি তাদের বিমান কিনবে। সো এই ধরনের অনেক কিছু আমাদের এটার মধ্যে আছে, যে জন্য আমরা লাস্টে বলেছি যে এটা ইউএসটিআর এর সাথে ডিসকাশনটা অবশ্যই আমাদের ওপেন করতে হবে। এবং ইউএস সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের পরে তো অবশ্যই এখানে একটা সুযোগ আমাদের জন্য সৃষ্টি হয়েছে। আর এলডিসি থেকে চলে গেলে আমাদেরকে, আমরা যেগুলো নাকি ইউএস কে দেব বলে বলেছি, যে প্রায় 326টা আইটেম ছাড়া আর সবগুলোর উপরেই তো শূন্য শুল্ক ক্রমান্বয়ে এটা দিতে হবে। তো সেখানে কিন্তু আমরা বলেছি যে এটার একটা বড় ফিসক্যাল ইমপ্লিকেশন আছে। তো আমরা কি পাচ্ছি এবং আমাদের রাজস্ব কতটুকু হারাচ্ছি, এইসব হিসাব নিকাশগুলো কি পুঙ্খানুপুঙ্খভাবে করা হয়েছে? সেটা হলে তার কাগজপত্রগুলো কোথায়, যাতে করে আমরা দেখতে পারি যে আমাদের লাভ কোন জায়গায় এবং ক্ষতি কোন জায়গায়। আর দ্বিতীয় আরেকটা পয়েন্ট আমরা বলেছি যে ডাব্লিউটিওর এখনো ডাব্লিউটিও আছে, ইউএসও ডাব্লিউটিওর মেম্বার,
ইউএসও কিন্তু জেনেভাতে WTO-তে এই যে ক্যামেরুনে যেটা চতুর্দশ WTO মিনিস্ট্রিয়াল মিটিং হচ্ছে, ইউএসএ সেখানে যাবে তার বিভিন্ন প্রস্তাব নিয়ে। তো সেই জায়গায় কিন্তু আমরা বলেছি যে এই যে আমাদের একপাক্ষিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে যে শূন্য শুল্ক সুবিধা দিতে আমরা স্বীকৃত হয়েছি, এবং সেটাও আমরা স্বীকৃত হয়েছি যে আমার যে চলমান 15% ডিউটি আছে তার উপরে আরো 19% ডিউটি দিয়ে আমি সেগুলোতে যাব। এটাই তো মূল কথা। তাহলে সেখানে তো অন্যান্য দেশগুলি কিন্তু আমাদেরকে তখন আমরা বলেছি যে এটা ডিএসডিতে, WTO ডিসপিউট সেটেলমেন্ট বডিতে নিয়ে যেতে পারে, যে তোমরা কেন একটা দেশকে মাত্র দিচ্ছ, অন্য দেশগুলো তাহলে তো মোস্ট ফেভার্ড নেশন, ফেভার ওয়ান ফেভার অল, এইটাকে তো তারা তাহলে এই শৃঙ্খলাটা তো তারা ভাঙছে। তো এইসব বিষয়গুলো ঠিক মতো চারিদিক থেকে এগুলোকে বিশ্লেষণ করে আমাদেরকে কিন্তু দেখতে হবে। WTO এখনো আছে, WTO কিন্তু এখনো মানে মরে যাবে বলে কেউ এখনো ডিক্লেয়ার করে নাই, এবং চতুর্দশ যে WTO মিনিস্ট্রিয়াল মিটিং হচ্ছে 26 থেকে 29 তারিখ ক্যামেরুনের রাজধানী ইয়াওনডেতে, সেখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যাচ্ছে এবং সেখানে বিভিন্ন রিফর্মের আলোচনা হবে। হ্যাঁ, কিন্তু তার ফাউন্ডিং যে প্রিন্সিপাল, যে মোস্ট ফেভার্ড নেশন, ফেভার ওয়ান ফেভার অল, সিঙ্গল আন্ডারটেকিং, নাথিং ইজ এগ্রিড আনলেস এভরিথিং ইজ এগ্রিড, এইসব প্রিন্সিপাল গুলো তো এখনো আছে। সুতরাং আমার মনে হয় যে বাংলাদেশের যারা নাকি সেখানে যাবেন তারা অবশ্যই এইসব বিষয়গুলো নিয়ে আলাপ করবেন, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অবশ্যই আমাদের এখন একটা সুযোগ সৃষ্টি হয়েছে এই এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড নিয়ে আলোচনা শুরু করার। এবং আপনারা খেয়াল করবেন ওখানে কিন্তু আছে যে এইটা 60 দিন পরে এখানে আলাপ আলোচনা হবে, এক্সচেঞ্জ অফ নোটিফিকেশন হবে, রেটিফিকেশন হবে আমাদের পার্লামেন্টে, তারপরে আফটার 60 ডেজ এটা এনফোর্সড হবে। এখনো কিন্তু এনফোর্সড হয়নি, আমাদের আলাপ আলোচনার সুযোগ কিন্তু আছে, এবং আমার মনে হয় যে আমাদের এই আলাপ আলোচনা অবশ্যই আমাদের অব্যাহত রাখা উচিত। ধন্যবাদ। দাম বাড়বে। আচ্ছা, আমি তাহলে জ্বালানির দুটো প্রশ্নের উত্তর দিয়ে দেই। প্রথম প্রশ্ন ছিল যে বর্তমানে যে তেল সংকট, পাম্পগুলোতে যে বিশাল বড় লাইন, সেটা কি আসলে আপা প্রশ্ন করেছেন যে ম্যানমেড কিনা। আসলে দেখেন, যখন যুদ্ধটা শুরু হয় তখনই কিন্তু বিপিসি থেকে বলা হয়েছিল যে আমাদের প্রায় 26 দিনের বা 27 দিনের রিজার্ভ আছে, এবং জ্বালানি মন্ত্রণালয় থেকে বারবার বলা হচ্ছে যে এপ্রিল মাস পর্যন্ত চলবার মতো আমাদের রিজার্ভ আছে। তারপরেও যেটা হচ্ছে, আমরা দেখছি যে একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস এর দেখা যাচ্ছে। এই ধরনের ক্রাইসিস যখন গ্লোবালি হয় তখন আসলে যোগানকে কিছুটা নিয়ন্ত্রণ করে মূল্যের উপরে মূল্য বাড়ানোর একটা প্রক্রিয়া আসলে আমরা দেখতে পারি বিভিন্ন যে মধ্যস্বত্বভোগী যারা আছে তাদের মাধ্যমে। এক্ষেত্রেও আসলে তাই হয়েছে, কারণ আমি গতকালকেও দেখছিলাম, আপনারাই রিপোর্ট করছেন যে আমাদের ডিজেল এবং পেট্রোল মনে হয় প্রায় 15 দিনের মতো যোগান আছে, আর অকটেন 24 দিনের। আমরা কিন্তু পেট্রোল এবং অকটেন বাংলাদেশে যা হয় সেটা দিয়ে আমরা বাংলাদেশের চাহিদা মেটাতে পারি, সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এক্ষেত্রে আসলে ঠিক এই ক্রাইসিসকে ব্যবহার করে আর্টিফিশিয়ালি দাম বাড়ানোর প্রচেষ্টাই বলে আমাদের কাছে মনে হয়। এটা প্রথম প্রশ্নের উত্তর। আর দ্বিতীয়ত, আমরা মনে করি যে বর্তমান যে ক্রাইসিসটা আছে সেটা আসলে স্বল্প থেকে মধ্যম মেয়াদী একটা ক্রাইসিস, এবং এখানে যে চাপ আসবে সেটা আসলে দাম না বাড়িয়ে ভোক্তার উপরে সেই দায় না দিয়ে বিপিসি এটা ট্যাকেল করতে পারার কথা। কারণ গত 2 বছর আগে যখন স্বয়ংক্রিয় পদ্ধতিতে বিপিসি দাম সমন্বয় করে, তখনও কিন্তু আমরা বলেছিলাম যে সেই দাম সমন্বয়ের মধ্যে কিছুটা ফল্ট আছে। তারা কিন্তু তাদের মার্জিন রেখে আসলে গ্লোবাল মার্কেটের যত দাম কমার কথা সেটা কিন্তু দামের মধ্যে রিফ্লেক্ট হয় না, যার কারণে তারা কিন্তু বিগত কয়েক বছর যাবতীয় অনেক লাভে আছে। আমরা মনে করি এই স্বল্প মেয়াদী যে ধাক্কাটা, সেটা আসলে জ্বালানি তেলের দাম না বাড়িয়ে বিপিসি যে এত বছর লাভ করেছে তার যে কোষাগারে যে অর্থ আছে সেটা ব্যবহার করে এই স্বল্প থেকে মধ্য মেয়াদের এই ধাক্কাটা তার অ্যাবজর্ব করা উচিত, ট্যাকেল করা উচিত। এটা ভোক্তার উপরে দেওয়া উচিত না। ধন্যবাদ।
এরপরে হ্যাঁ বলেন। বিদেশি বিনিয়োগকারীদের হচ্ছে আগে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া বিদেশি বিনিয়োগকারীরা আগে 10 কোটি টাকা নিয়ে যেতে পারতো, তবে এখন নতুনভাবে 100 কোটি টাকার কথা বলা হয়েছে। নতুন বিনিয়োগের বাড়ানোর ক্ষেত্রে এই উদ্যোগটা আপনারা কিভাবে দেখছেন? ধন্যবাদ। আর আর আচ্ছা না থাকলে ভালো। হ্যাঁ বিনিয়োগ নিয়ে ও তামিলকে দেখতে পাচ্ছিলাম না কেন। হ্যাঁ না, আমার মনে হয় যে আমরা এর আগেও আমাদের বিনিয়োগ নিয়ে যে আলোচনা হয়েছিল সেখানে আমরা এই সুপারিশটা করেছিলাম যে আমরা এফডিআই যখন আমরা আসতে বলি, আসার পরে আমরা যাদের এক্সিস্টিং বিনিয়োগকারী আছে তাদেরকে যদি আমরা সেই ট্রিটমেন্টটা না দিই যে যাতে কিনা একটা পজিটিভ নিউজ পটেনশিয়াল ইনভেস্টরদের কাছে চলে যায়, তাহলে কিন্তু বিনিয়োগ হয়তো আসতে আগ্রহী হবে না। এখন যদি বলেন এই প্রসেসটা, অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ। এখন এইটাও মাথায় রাখতে হবে যে শুধুমাত্র কিন্তু এই একটি উদ্যোগের উপরে বিনিয়োগ ডিপেন্ড করবে না। আনুষঙ্গিক যে অন্যান্য বিষয়গুলো আছে, বিশেষ করে আমরা আমার এন্ট্রি করার ক্ষেত্রেও যে ইন করার ক্ষেত্রেও তার যে নানা রকম প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো কিন্তু আমরা বিভিন্ন সময় আইডেন্টিফাই করেছি এবং সেগুলোকেও বলছি যে একই সাথে মানে একটার পর একটা প্যারালাল এভাবে হবে না, সামগ্রিকভাবে একটা রিফর্ম যদি করা যেতে পারে এবং আমাদের যে আমাদের যে স্ট্রাকচারাল যে ব্যারিয়ার্স গুলো আছে যেগুলো আমরা সবসময় বলে আসছি সেগুলো যদি অ্যাড্রেস করা যায় তাহলে হয়তো আমরা বিনিয়োগে একটা বড় ইয়ে দেখতে পারবো। তবে হ্যাঁ, এইটাকে আমার কাছে মনে হয় যে এটা একটা ভালো উদ্যোগ, আমরা পজিটিভলি দেখছি এইটিকে। ধন্যবাদ। না, আমার মনে হয় যে আপনি যেটা প্রশ্নটা করেছেন সেটা হলো যে আমাদের যখন ফরেন কারেন্সি রিজার্ভের সমস্যা ছিল তখন একটা সিলিং করা হয়েছিল যাতে করে এটা বাইরে নেয়ার ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা তখন করা হয়েছিল, কিন্তু যখন রিজার্ভটা আস্তে আস্তে বাড়ছে তখন কিন্তু এই ধরনের যে সিলিং গুলো ছিল এটা কিন্তু তুলে নেওয়া হয়েছে। সুতরাং এইটা, এবং আপনি যদি এআরটিতে দেখেন, এআরটিতে কিন্তু ইউএস একটা ক্লজ দেখিয়েছে যে ইউএস ইনভেস্টমেন্ট বাংলাদেশে যদি হয় তাহলে তাদের প্রফিট রিপ্যাট্রিয়েট করার ক্ষেত্রে কোনো ধরনের বাধ্যবাধকতা সেখানে বা সীমাবদ্ধতা করবে না। সো বাংলাদেশের যেহেতু এখন ফরেন কারেন্সি রিজার্ভটাও একটু ভালো, সেই হিসাবে কিন্তু ওই সীমাবদ্ধতা নাই। আর জ্বালানির ব্যাপারে যেটা একটা প্রশ্ন ছিল আমি অ্যাড করতে চাই, যেটা প্রিয়তে বলল, তো সেটা হলো যে যেটা এই যে বিপিসি প্রফিট, এটার বাইরে যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে জ্বালানির উপরে কিন্তু আমাদের দেশে 20-25% মতো আবার বিভিন্ন ধরনের ট্যাক্স আছে। তো সরকারের ওই জায়গাটাতে কিন্তু একটা ফ্লেক্সিবিলিটি আছে যে জ্বালানি যদি বাড়ে, দাম যদি বাড়ে তাহলে সে ওইটা কমাতে পারে। অলরেডি কিন্তু যে 2% যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স কাটতো ওইটা কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের সময় ওইটা তুলে দেওয়া হয়েছে জ্বালানি আমদানির ক্ষেত্রে। তো সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পলিসি ইনস্ট্রুমেন্ট আছে যে আন্তর্জাতিক বাজারের এইটা আমি লোকাল দামে কতটুকু আমি পাস থ্রু করাবো, সেই জায়গাটাতে কিছুটা ফ্লেক্সিবিলিটি আছে। আর একটা যেটা হিসাব দিয়েছিল বিপিসি এবং যেটা সব পেপারেই দেখলাম যে ডিজেলের আমদানি, ডিজেলের আমাদের প্রয়োজনীয়তা যেটা আছে 2 সপ্তাহ, অকটেনের আছে এতদিন, হ্যাঁ, তারপরে ফুয়েলের অন্যান্য ফুয়েলের আছে এতদিন। এইটা কিন্তু হলো এখানে দুইটা জিনিস আছে, একটা হলো স্ট্র্যাটেজিক রিজার্ভ, আর একটা হলো বিভিন্ন জায়গায় চলমান যে আমাদের যেগুলো নাকি আমাদেরকে এগুলো আমাদের পাম্প টাম্প থেকে এগুলোকে দিতে হয় সেইটার রিজার্ভ। তো বাংলাদেশের বড় সমস্যা যেটা হয়েছে সেটা হলো যে আমাদের স্ট্র্যাটেজিক রিজার্ভ নাই, যেটা নাকি বিভিন্ন দেশে এবং আমাদের আশেপাশের বিভিন্ন দেশে স্ট্র্যাটেজিক রিজার্ভ আছে। ওইটা থাকলে বাজারকে আপনি এই ধরনের সমস্যার সময় একটা নিশ্চয়তা দিতে পারেন। এখন যেটা হচ্ছে আমাদের এখনকার মতো যে চাহিদা এটা পূরণ করা গেলেও মানুষ মনে করছে যে একটা সংকট সৃষ্টি হবে, সুতরাং যার 10 লিটার দরকার সে 20 লিটার নিচ্ছে, এবং এরকম প্যানিক বাইং যখন হয় তখন দুনিয়াতে কোনো দেশ ওইটা তাৎক্ষণিকভাবে মেটাতে পারবে না। সো বাজারকে একটা আস্থার মধ্যে নিয়ে আসা, একটা নিশ্চয়তা দেওয়া, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই যে এখন সরকার বিভিন্ন কিন্তু স্টেপস নিচ্ছে, স্পট বাইং করছে, তারপরে ইন্ডিয়ার সাথে তো আমাদের পাইপলাইন আছে, সেখান দিয়ে কিন্তু আমাদের ডিজেল আসছে এবং সেটা এখন সেই চুক্তিটা আবার এখন চালু করা হচ্ছে।
প্রয়োজন হলে আমাদের ব্রুনাই, মালয়েশিয়া বিভিন্ন ধরনের যেসব অল্টারনেটিভ আছে, যেটা হরমুজ প্রণালী দিয়ে আমাদের আসতে হবে না, সেগুলো আছে। এটার কস্ট একটা আছে অবশ্যই, কিন্তু একটা হলো প্রাপ্যতা আর একটা হলো মূল্য। প্রাপ্যতাটা নিশ্চিত করা দরকার, এবং সেটার ক্ষেত্রে ট্যাক্স সেক্টর ম্যানিপুলেশনের কথাটা আমি বললাম, ম্যানুভার করা। আর সেকেন্ড যেটা, সেটা হলো যে রিজার্ভের উপরে যাতে বেশি চাপ না পড়ে। এখন আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের বাজেটারি সাপোর্টের $500 মিলিয়ন এখানে যদি আসার কথা শুনছি, সেটা আসলে এটা বড় ধরনের চাপ সৃষ্টি করবে না। আবার যদি আমাদের এই যে ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক, এগুলোর কাছ থেকে আমরা জেনারেলি জ্বালানির জন্য আমরা ঋণ নিয়ে থাকি। সো এইসব বিষয়গুলো কিন্তু সরকারের কাছে ইনস্ট্রুমেন্ট আছে। সো এই ইনস্ট্রুমেন্টগুলো এখন তাদেরকে ব্যবহার করতে হবে, যাতে করে রিজার্ভের উপরে বেশি চাপ না পড়ে। কারণ রিজার্ভের উপর চাপ পড়লে এটার নক অন ইফেক্ট অন্যান্য জায়গায় পড়বে। আমার তো খালি জ্বালানি না, আমার তো ফুড সিকিউরিটি দরকার, এবং আমার ফার্টিলাইজারের আমদানিও আমার করতে হবে, এইটার দামও কিন্তু বাড়ছে। সো সবটা মিলে আমরা আশা করব যে একটা কম্প্রিহেন্সিভ একটা প্ল্যান, একটা স্বল্পকালীন না আর মধ্যমেয়াদে একটা স্ট্র্যাটেজিক আমাদের রিজার্ভ আমাদের করতেই হবে, যেটা বাজারকে একটা নিশ্চয়তা দিবে এবং প্যানিক বাইং এই ধরনের সময় যেটা হয় সেটা থেকে আমাদেরকে নিষ্কৃতি দেবে। ধন্যবাদ। মুনতাসির, কিছু অ্যাড করবেন? রেভিনিউ। আচ্ছা, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম। ভাবলাম শেষ হয়ে গেছে। রিজভিন আওয়াজ চ্যানেলে কাজ করি। এই যে মুস্তাফিজ স্যার বলছিলেন যে স্বাধীনতা, সার্বভৌমত্ব ক্ষুণ্ণ বা স্বার্থ বিরোধী ইউএসএ এর সঙ্গে আমাদের যে রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্টটা, তো এটা নিয়ে ধরেন আমার জানতে খুব ইচ্ছা হয় যে আগে আমরা দেখতাম যে শেখ হাসিনা দেশ বিরোধী চুক্তি করে গেছে। সবাই দেশ বিরোধী, স্বার্থ বিরোধী, সার্বভৌমত্ব ক্ষুণ্ণ এমন চুক্তি যদি করে, দেশটাই তো থাকার কথা না। কিভাবে আমরা টিকে আছি? দেশ থাকার কথা না, দেশ চুক্তি থেকে অনেক বড়, বাংলাদেশ থাকবে। আর যেটা আমরা বলেছি সেটা হলো যে চুক্তি রিভিউ করার কথা আমরা বলেছি। এখানে অনেক ধরনের শর্ত আছে যেগুলো নাকি আমাদের মনে হয়েছে যে এগুলো এখানে লেখা আছে যে তৃতীয় কোন দেশের সাথে আমরা চুক্তি করব কিনা, সেটাও এখানে আমাদেরকে পারমিশন নিতে হবে। তো অবভিয়াসলি এগুলো আমাদেরকে এখন ওপেন করতে হবে। আমাদের তো সুযোগ একটা সৃষ্টি হয়েছে, এবং একটা চুক্তি দিয়ে তো আর একটা দেশের পুরো অস্তিত্ব নির্ধারিত হয় না। দেশ চুক্তি থেকে অনেক বড়, কিন্তু অবশ্যই আমাদের এখন যেহেতু আমরা দেখছি যে বিভিন্ন ধরনের এইটার একটা রাজস্ব একটা অভিজ্ঞতা আছে নেতিবাচক, এটার একটা আমাদের নীতি নির্ধারণী অন্যান্য দেশের সাথে কি করব না করব সেটার ক্ষেত্রে একটা অভিজ্ঞতা আছে, আমাদের বিশ্ব বাণিজ্য সংস্থায় আমাদের বিভিন্ন যেসব মান্যতা সেটার ক্ষেত্রে এটার একটা তাৎপর্য আছে। সুতরাং আমরা মনে করি যে এগুলো তাদের সাথে আলাপ আলোচনা করে আমরা এগুলো নিরীক্ষণ করার একটা সুযোগ এখন সৃষ্টি হয়েছে, সেটা আমাদের করা উচিত বলে আমার মনে হয়।